আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমাদের অ্যাগ্রি প্রিসাইজ রিকল ব্যাচের প্রথম কেমিস্ট্রি ক্লাসে। আজকের ক্লাসে আমরা গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন এই দুইটা অধ্যায়ের ব্যাপারে একটু আলোচনা করব। হ্যাঁ, আমি নর্মালি যখন ক্লাসের ইন্ট্রো দিই, আমার নর্মাল যে ক্লাসগুলা আমাদের অ্যাগ্রি ব্যাচের যে ক্লাসগুলো কিংবা ক্যাক জিএসটি যে আগে ব্যাচগুলা গেছে, সেই ব্যাচগুলোতে আমি বলি যে এই অধ্যায়ের ব্যাপারে আমরা ডিটেইলসে আলোচনা করব। বাট আপনাদের জন্য আসলে সেইটা না, আপনাদের জন্য ডিটেইলে আমরা আজকে আলোচনা করব না। এই ক্লাসগুলো তাদের জন্য দুইটা ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে ভাইয়া আমরা পড়ছি, আমরা হচ্ছে থিওরি পড়ছি, আমরা হচ্ছে এতদিন প্র্যাকটিস করছি, সিলেবাস কিছুটা হইলেও হয়েছে। তারা এটা দিয়ে রিভিশন দিতে পারবেন। হ্যাঁ, আমি টপিকগুলো ধরে ধরে দিব। এবং আমরা তো কি বলে কোশ্চেন ব্যাংক দেখছি, তো কোশ্চেন ব্যাংকে কি কি আছে সেগুলো একটু দেখাবো না, বাট সেই টপিকগুলো একটু দেখায় দিব আর কি। আর তাদের জন্য যারা ভাইয়া কিছু পড়ি নাই এখনো, নাথিং, পড়াশোনা শুরু করি নাই, তবে আমি এগ্রি এক্সামে অ্যাপিয়ার করতে চাই, কিছুটা ভালো করতে চাই, চান্স পাইতে চাই, আগ্রহ আছে, একবারে হেলাফেলা করতেছি না, বাট কোনো না কোনো কারণে, কোনো না কোনো সার্কামস্টেন্সে এখনো কিছু পড়া হয় না, সময় তো বেশি নাই, উপায় নাই, তাদের জন্য ঠিক আছে দুইটা ব্যাচ, দুইটা ক্যাটাগরি ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে, তো আসেন আমরা পড়াশোনাটা একটু শুরু করি। গুণগত রসায়নের সবার আগে আমরা যে পড়াশোনাটা করব, গুণগত রসায়নের সবার আগে যে পড়াটা আছে, কালারটা এরকম দেখাচ্ছে কেন, আমি একটু একটু দেখি। কালারটা তো এরকম দেখানোর কথা না। এক মিনিট। আচ্ছা, সমস্যা নেই, আমরা এইভাবেই হচ্ছে পড়াশোনা শুরু করি। গুণগত রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, এটা যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি শর্টলি বলবো এটা কণিকা রিলেটেড যে টপিকগুলো আছে। কি? কণিকা রিলেটেড যে টপিকগুলো আছে। পরমাণুর কয় রকমের কণিকা আছে আমরা জানি? 3 রকমের কণিকা আছে। স্থায়ী, আমরা জানি স্থায়ী একটা, আমরা জানি অস্থায়ী একটা, আমরা জানি কি কম্পোজিট একটা, তাই না? স্থায়ী কণিকাগুলো কয় প্রকার আমরা জানি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা লিখতে হবে? লিখতে হবে না। অস্থায়ীগুলো আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখি, সবাই নোট করেন কিন্তু আমার সাথে সাথে। ছন্দটা হচ্ছে কি? নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। আমরা যদি এটাকে একটু ব্রেক ডাউন করি, ব্যাপারটা কি দাঁড়াইতে পারে? নিউ, নিউ দিয়ে হচ্ছে নিউট্রিনো। এটা দিয়ে কি? এটা দিয়ে অ্যান্টি নিউট্রিনো। ঠিক আছে, আমি শুধু অ্যান্টি লিখলাম, অ্যান্টি নিউট্রিনো। পাজি দিয়ে কি? পজিট্রন। মে দিয়ে কি? মেজন। গার্ডেন দিয়ে কি? গ্র্যাভিটন। বোজে দিয়ে কি? বোজন। মন দিয়ে কি? মিউন। পেলো দিয়ে কি? পাইয়ন। এখানে পজিট্রনের সাথে একটা পজিট্রিনো আছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। পজিট্রন, পজিট্রিনো, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের কণিকার পরিচয়। কম্পোজিট কণিকা বলে এক টাইপের কণিকা আছে, সেটাকেও আমরা জানি। একটা হচ্ছে আলফা কণা, আর একটা হচ্ছে ডিউটেরন কণা। আলফা কণা কি, এটা কি মনে আছে? আলফা কণা ছিল হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস ছিল, তাই না? এটা দেখতে এরকম। এটা হচ্ছে হিলিয়ামের যে নিউক্লিয়াসটা, এখানে 2+, ওর ভর হচ্ছে 4, পারমাণবিক সংখ্যা 2, এটাকে আমরা আলফা কণা বলি। ও কি, ওর ব্যাপারে আমরা দুটো ইনফো মনে রাখবো। উচ্চ গতি সম্পন্ন, ও হচ্ছে কি উচ্চ গতি সম্পন্ন। হাজারি স্যারের বইয়ের মধ্যে ওর গতিটা দেওয়া আছে, পড়লে পড়তে পারেন, না পড়লে নাই, ঠিক আছে। উচ্চ গতি সম্পন্ন। আর হচ্ছে কি, ওর হচ্ছে আমাদের ইলেকট্রনের চেয়ে, ইলেকট্রনের চেয়ে 7,000 গুণ ভারী। ঠিক আছে, আমরা হচ্ছে কি দেখলাম?
আমরা হচ্ছে ওই কণিকার ব্যাপারে একটু জানাশোনা করলাম বা একটু দেখলাম আর কি, ঠিক আছে। তো এই যে স্থায়ী কণিকাগুলা যে ছিল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলা কে আবিষ্কার করছে এটা কি আমাদের মনে আছে বা এটা কি আমরা জানি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করছে? আমাদের একটা একটা ছন্দ আছে, ইট পরে নিচে, খুব প্রচলিত ছন্দ। এখান থেকে আমরা পাই ই দিয়ে ইলেকট্রন, এটা কে আবিষ্কার করে? ইলেকট্রন আবিষ্কার করে হচ্ছে আমাদের থমসন বা থমসন, থমসন যেটাই বলেন আর কি, ইংলিশ বানানটা হচ্ছে থমসন। কারণ ভাইয়া আমি টমসন বলছিলাম কেন, কারণ এটার উচ্চারণটা আসলে টমসন। হ্যাঁ, বিজ্ঞানীরা বা বাইরের দেশে যখন এটা উচ্চারণ করে টমসন উচ্চারণ করে, আমাদের বইয়ের মধ্যে আর কি থমসন দেওয়া। হ্যাঁ, তো পরে প্রোটন, পরে হচ্ছে কি প্রোটন, আমি এপাশে লিখি, প্রোটনকে আবিষ্কার করে পরমাণুর মাঝখানে ছিল, পরমাণুর মাঝখানে এই যে একটা কণিকা ছিল, যে এইটাকে আবিষ্কার করছিল নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে আবিষ্কার করছিল রাদারফোর্ড। তার মানে প্রোটনকে আবিষ্কার করবে রাদারফোর্ড। নিউট্রন, চে দিয়া কি চ্যাড উইক, ঠিক আছে। ইট পরে নিচে, এটা দিয়ে আমরা কি মনে রাখলাম? আমরা কণিকা রিলেটেড এমসিকিউ গুলো একটু দেখার ট্রাই করলাম। আচ্ছা, এবার আমরা সামনের পেজে একটু যাই। আমাদের আইসোটোপ, আইসোটন, আইসোবার, এগুলোর ব্যাপারে একটু জানাশোনা করা লাগবে, ঠিক আছে। আইসোটোপ, আইসোটোপ, আইসোটন, আইসোবার। এক মিনিট ভাই, একটু পানি খেয়ে নি, আমার গলা শুকিয়ে গেছে। আচ্ছা, আইসোটোপের এখানে পিই দেওয়া, প্রোটন সংখ্যা এখানে সমান। দেখেন, প প প্রোটন সংখ্যা সমান। হ্যাঁ, ন আছে একটা আইসোটন, আমি যেহেতু যদি ইংলিশে লিখছি, বাংলাটা চিন্তা করেন আপনারা। ন আছে একটা, তার মানে এখানে নিউট্রন সংখ্যা সেম, প্রোটন সেম, নিউট্রন সংখ্যা এখানে সেম, ঠিক আছে। আইসো বার, বার এখানে দেখেন তো কি দেওয়া আছে, বার মানে কি ভর, ভর সেম। এক্সাম্পল যদি এদেরটা আমি একটু দিতে চাই, খুব শর্টে দিব, বই থেকে আপনারা ডিটেইলে পড়বেন এগুলোর ব্যাপারে। আইসোটোপটা খুব সহজ, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। হাইড্রোজেনের 3টা আইসোটোপ থাকে, 1H, 2H আর হচ্ছে কি 3H। হ্যাঁ, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের আইসো বারের এক্সাম্পলটা যদি আমরা যাই, এখানে ক্যালসিয়াম আর জিঙ্ক দিয়ে আমরা বলতে পারি। হ্যাঁ, ক্যালসিয়াম আর জিঙ্ক দুজনের ভর সংখ্যা হচ্ছে কত, 64। ক্যালসিয়াম জিঙ্ক দুজনের ভর সংখ্যা হচ্ছে কত, 64, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা হচ্ছে আইসো, ও আচ্ছা সরি, আমি আইসো বারের মধ্যে হচ্ছে, আইসোটোনের মধ্যে হচ্ছে আইসো বার লিখছি। আচ্ছা আচ্ছা, এবার আইসোটোন, নিউট্রন সংখ্যা সেম কাদের, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আমরা বলতে পারি। সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, সোডিয়াম ম্যাগনেসিয়াম, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, 23, 24। এবার দেখেন তো, এখানে আমরা যদি নিউট্রন সংখ্যা বের করি, ওর নিউট্রন সংখ্যা কত আসে, 12 আসে। ওর নিউট্রন সংখ্যা কত আসে, ওরটা হচ্ছে 12 আসে। তার মানে ওদের নিউট্রন সংখ্যা সেম এবং ওদেরকে আমরা পরস্পর আইসোটোন বলতে পারি। আচ্ছা, আরেকটা আছে যেটা, সেটার নাম হচ্ছে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন এটা একটু আলাদা, ইলেকট্রন সংখ্যা সেম। খুব প্রচলিত একটা আইসো ইলেকট্রনের চার্ট আছে, যেটা আপনাদের একটু দেখাই আমি। একটা হচ্ছে মাঝখানে কি নিয়ন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি একটু দেখেন এখানে কি কাহিনী হচ্ছে। নাইট্রোজেন কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে সর্বশেষ কক্ষপথ থেকে? ত্যাগ বা সরি, ও তো ত্যাগ করবে না, গ্রহণ করবে। কয়টা গ্রহণ করতে পারে? 3টা, তার মানে ও 3 মাইনাস হইতে পারে। অক্সিজেন 2টা, 2 মাইনাস। ফ্লোরিন একটা, 1 মাইনাস। নিয়ন কি কোনোটা গ্রহণ বা বর্জন করবে? করবে না, ও এখানে 0। সোডিয়াম একটা গ্রহণ করে, মানে সরি, আমি বারবার উল্টা বলতেছি, একটা ত্যাগ করে, 1 প্লাস। ও 2টা ত্যাগ করে, 2 প্লাস। ও 3টা ত্যাগ করে, 3 প্লাস। তার মানে আপনারা দেখেন তো এখানে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে। প্রত্যেকের মধ্যে ত্যাগ করার পরবর্তী অবস্থায় আপনি যদি গুণে দেখেন, এইখানে কয়টা ইলেকট্রন,
নাই, নিয়নের মধ্যে 10টা ইলেকট্রন। এইখানে কয়টা ছিল? 9টা ছিল ফ্লোরিনের মধ্যে, একটা আসলো, কয়টা হবে? 10টা হবে। এখানে কয়টা ছিল? 8টা ছিল, আসলো 2টা, কয়টা হবে? 10টা হবে। এখানে ছিল 7টা, আসছে 3টা, কয়টা হবে? 10টা হবে। এখানে ছিল 11টা, চলে গেছে একটা, কয়টা হইলো? এখন 10টা হইলো। হ্যাঁ, এখানে দেখেন ছিল 12টা, চলে গেছে 2টা, কয়টা হবে? এখন 12, এখন হবে 10টা। ছিল 13টা, চলে গেছে 3টা, কয়টা হবে? এখন 10টা। তাহলে দেখেন তো ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে। ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে আলটিমেটলি সবার মধ্যে একই সংখ্যক, সেম সংখ্যক ইলেকট্রন আছে। এদেরকে পরস্পরের আইসো ইলেকট্রন বলে। কি বলে? আইসো ইলেকট্রন। আপনাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি আর্গনের আইসো ইলেকট্রনিক? আর্গনের আইসো ইলেকট্রনিক অপশনে থাকবে ক্লোরিন, ক্লোরিন মাইনাস, থাকবে হচ্ছে আমার কি ফ্লোরিন। হ্যাঁ, দেখেন তো ক্লোরিনের মধ্যে ইলেকট্রন থাকে 17টা, একটা আসছে, কয়টা হবে? 18টা হবে। আর্গনের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 18টা। তার মানে আইসো ইলেকট্রন কোনটা? ক্লোরিন মাইনাস। বোঝা গেছে ব্যাপারটা কিরকম হইলো? আমাদের ইলেকট্রন সংখ্যা হিসাব করার মাধ্যমে আমরা হচ্ছে এটার একটা প্রপার অ্যান্সার বের করলাম আর কি। ঠিক আছে, আমি হচ্ছে এভাবে রাখলাম জিনিসটা, যেন হচ্ছে এটা একটু কেটে পাশে দিয়ে দিই, তাহলে তো হয়। ঠিক আছে, বেশ, আমরা একটু সামনে যাই। আমি একটু চেক করে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা, চলতেছে কিনা। রেকর্ড কতক্ষণ হয়েছে? 11 মিনিট রেকর্ড হয়ে গেল। আচ্ছা, সামনে যাই, সবকিছু ঠিকঠাক আছে। সামনে স্লাইডে যদি একটু যাই, এবার আমরা হচ্ছে আইসোটোপ, আইসোইলেকট্রন এগুলোর ব্যাপারে জানলাম। এবার আমরা এক লাফ দিয়ে একটু হচ্ছে আমাদের চলে যাব হচ্ছে বর্ণালীমিতিতে। তার আগে আপনাদের জন্য আমরা একটা প্রচারণা স্লাইড রাখছি। দেখেন, আমাদের আলফা সেকেন্ড টাইমারদের একটা কোর্স চলতেছে, যেটা হচ্ছে solely সেকেন্ড টাইমারদের জন্যই। সেকেন্ড টাইমারদের জন্য হচ্ছে আমরা আলাদাভাবে একটা গ্রুমিং করতেছি। সেকেন্ড টাইমার সাব গ্রুপ ছিল আগে, এখন ওদের জন্য সাব গ্রুপ না করে আমরা হচ্ছে আলাদা একটা কোর্স নিয়ে আসছি। নেক্সট আমরা হচ্ছে এখানে এই যে কয়দিন এইচএসসি চলতেছে, সেখানে আমরা আলাদা রুটিন করে ওদের জন্য অলরেডি ক্লাস নিচ্ছি। মোটামুটি হচ্ছে ওদের আগেই, অনেক আগে হচ্ছে সিলেবাসটা শেষ হয়ে যাবে, যেটা আলফা সেকেন্ড মানে আলফার যারা, সরি, মেডিকেল প্রিপারেশন যারা নেবে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক আগে, ফার্স্ট টাইমারদের আগে সিলেবাসটা কমপ্লিট করে দেন, প্র্যাকটিসের মধ্যে থাকা, রিভিশনের মধ্যে থাকা। আমরা হচ্ছে সেটা ট্রাই করতেছি। সো আপনারা যদি চান আমাদের সাথে অ্যাড হবেন, তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের আলফাস 5.0s সেকেন্ড টাইমারদের যে কোর্সটা, সেখানে যুক্ত হয়ে যেতে পারে। আচ্ছা, একটু সামনে যাই। দেখেন, আইসোটোপ আইসোবারের সবকিছু আমি একটা ছকের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসছি। মানে ওদের কার ভর সংখ্যা কি, দেখেন আমরা জাস্ট একটা জিনিস দেখবো। মানে আমি যে বাংলা কথাটা বলছি সেইটাই দেখেন, প্রত্যেকটার মধ্যে একই কোনটা এটা আইডেন্টিফাই করি। আইসোবারের ভর সংখ্যা একই, দেখছেন? আইসোটোপের একই কোনটা? পারমাণবিক সংখ্যা, দেখছেন? পারমাণবিক সংখ্যা একই। আইসোটোনের একই কোনটা? দেখেন, আইসোটোনের একই কোনটা? নিউট্রন সংখ্যা একই, দেখছেন? এগুলা একটু দেখবেন। আচ্ছা, সামনে যাই একটু। এবার 3 টাইপের রশ্মি আছে, আলফা, বিটা, গামা। ফিজিক্সেও এগুলা পড়ায়, কেমিস্ট্রিতেও এগুলো আছে, সো আমি নিয়ে এসে পড়ছি একবারে। দেখেন, এটা হচ্ছে কি, এদের আপেক্ষিক চার্জ কত, স্পেশালি ছেদন ক্ষমতাটা গুরুত্বপূর্ণ। ছেদন ক্ষমতা থেকে ভার্সিটিতে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? কার ছেদন ক্ষমতা কত গুণ, এখন প্রশ্ন করতে পারে ওর ছেদন ক্ষমতা ওর কত গুণ, কত গুণ হবে? দেখেন তো, 1 2 3 4টা, তার মানে 10 গুণ, তাই না? 10 গুণ। তার মানে আলাদাভাবে এদের দুজনকে নিয়েও প্রশ্ন আসতে পারে, এদের দুজনকে নিয়েও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আলটিমেটলি প্রশ্ন নানাভাবে পেঁচায় পেঁচায় করতে পারে এখান থেকে। আপেক্ষিক চার্জটা গুরুত্বপূর্ণ, +1, বিটা একটা ইলেকট্রন আমরা জানি, সো ওর হচ্ছে -1 হবে। আর গামার কোনো চার্জ নাই, এটা আমরা ভালো করেই জানি। আচ্ছা, একটু সামনে যাই। দেখেন, আইসোটোপের ব্যবহার এই টাইপটা স্পেসিফিক্যালি অ্যাগ্রির জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের জন্য এগুলো গুছায় রাখা হয়েছে। আমি মেইন যখন এগ্রি ব্যাচে ক্লাসটা নিছিলাম, এগ্রি ব্যাচে যখন গুণগত রসায়ন নিছিলাম, আপনাদের জন্য তো ওই স্লাইডগুলো আনা হয় নাই, আপনাদের জন্য হচ্ছে একটু কাটছাট করে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো রাখা হয়েছে। তো যখন আমি মেইন ব্যাচে পড়াইছিলাম, সেইখান থেকে আমি এই জিনিসটা তুলে নিয়ে আসছি। দেখেন, কোন আইসোটোপটা, ব্যবহারটা কি, হ্যাঁ, এগুলা কিন্তু আরো অনেক আছে, আরো অনেক আছে, তবে আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ লাগছে আমি সেগুলো আপনাদের জন্য রাখছি। ঠিক আছে, দেখেন তো, কোবাল্টের ব্যবহার কি? ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা। ঠিক আছে, রক্তের পরিমাণ নির্ণয় করা, টিউমার, থাইরয়েড, গয়টারির চিকিৎসা, হ্যাঁ, ডিএনএ আরএনএ এর গঠন, জীবাশ্মের বয়স পর্যালোচনা, ব্যাপারগুলো কিন্তু এগ্রির সাথে রিলেটেড, এই যে ব্যাপারগুলো। হ্যাঁ, আবার ক্যান্সার, মস্তিষ্কের টিউমার, এগুলো যদিও মেডিকেলের জন্য আরো গুরুত্বপূর্ণ, তবুও আপনাদের প্রশ্নে আসে। টেকনিশিয়ামটা মস্তিষ্কের টিউমারের জন্য টি দিয়ে মনে রাখতে পারেন। দেখেন, এখানে টি আছে, এখানে টিউমারের মধ্যেও টি আছে। এই যে এখানে 2টা আইসোটোপ, যারা হচ্ছে কি করে, ডিএনএ আরএনএ গঠন পর্যালোচনা করে এবং জীবাশ্মের বয়স নির্ণয় করে। ঠিক আছে, আমরা একটু সামনে যাই।
পরমাণুর মডেলের আদ্যপ্রান্ত। এই একটা জিনিস যেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। কেন? মডেল নিয়ে আপনারা নিজ দায়িত্বে নিজেরা পড়ে নেবেন। কেন ভাইয়া? কারণ জিনিসটা এতই সহজ যে আপনাদের মানে আমার পড়া দেওয়ার গুরুত্ব নাই, মানে রিভিশন ক্লাসে আমার মনে হয় না দেখাইতে হবে। তবে কি পড়তে হবে আমি একটু বলে দিই ভাইয়া, কি পড়তে হবে আমি একটু বলে দিই। সীমাবদ্ধতাটা, সীমাবদ্ধতা খুব গুরুত্বপূর্ণ। কোনটা সীমাবদ্ধতা স্পেসিফিক্যালি কি, ঠিক আছে? সীমাবদ্ধতা। তারপরে বোর থেকে আমরা কি কি পড়ছিলাম মনে আছে? যদি কখনো পড়ে থাকেন, বোর মডেল যদি কখনো পড়ে থাকেন, তাহলে দেখবেন বোর মডেল থেকে আমরা বেশ কিছু জিনিস পড়ছিলাম। যে বোর একটা কক্ষপথের কথা বলে, কে এল এম এন কক্ষপথের কথা বলে। বোর বলে হচ্ছে পরমাণুর কৌণিক ভরবেগ এমবিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই টুয়াইস পাই, এটা বলে। তারপরে বোর বলে হচ্ছে পরমাণুগুলো ম্যাক্স প্লাঙ্কের যে সূত্র ইজ ইকুয়াল টু এইচ মিউ। এটা কার সূত্র? এটা কিন্তু প্লাঙ্কের সূত্র, এটা প্লাঙ্কের সূত্র সামনে আছে, আপনাদের জন্য আমি একত্র করে রাখছি। হ্যাঁ, প্লাঙ্কের যে সূত্র, এই সূত্র থেকে উনি হচ্ছে কি বলে এনার্জির একটা ডিফারেন্স বের করে দেখাইছিলেন এবং বলছিলেন যে পরমাণু সমূহ ইলেকট্রন সমূহ কক্ষপথের মধ্যে স্থির অবস্থায় থাকে। সে যখন হচ্ছে এপাশ ওপাশ করতে যায়, সে যখন হচ্ছে উপর থেকে নিচে আসতে চাবে বা নিচ থেকে উপরে যাইতে চাবে, উপর থেকে নিচে আসতে হলে সে শক্তি ত্যাগ করবে এবং নিচ থেকে উপরে যাইতে হলে সে শক্তি হচ্ছে গ্রহণ করবে, শোষণ করবে। ঠিক আছে? সো পরমাণু থেকে এগুলা পরমাণুর মডেলগুলা, কয়েকটা মডেল, দুইটাই তো মডেল তাই না? দুইটা মডেল নিজ দায়িত্বে একটু রিডিং দিবেন। কোনগুলো রিডিং দিবেন ভাই? আপনারা মেডিকেল প্রিপারেশন নিয়েছেন ম্যাক্সিমাম, যারা এগ্রিতে এক্সাম দিবেন, আই নো ম্যাক্সিমাম যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছেন, মেডিকেলের জন্য যেগুলো দাগানো ছিল ওইগুলো একবার দেখবেন। ঠিক আছে? আর যারা নেন নাই তারা কি করবেন? ভাইয়া বোল্ড করা কিছু লাইন আছে বা কিছু লাইন আছে তথ্যভিত্তিক কিছু হালকা পাতলা, সেগুলো একবার দেখেন। আর যদি মনে হয় না ভাই দেখবো না, দরকার নেই, দরকার নেই, কোনো দরকার নেই দেখার। ঠিক আছে? আচ্ছা সামনে যাই, সামনে যাই। দেখেন কোন সমীকরণটা আমার কাকে নির্দেশ করে সেইটা আমি একটু এখানে নিয়ে রাখছি আপনাদের জন্য। সোডিনজার দেখতে কিরকম? এটা একটা মানে খটমট দেখতে, বাজে দেখতে। হ্যাঁ, ডি ব্রগলি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, আমরা জানি পি ইজ ইকুয়াল টু এম ভি, সেখান থেকে এইচ বাই পি। হ্যাঁ, আচ্ছা। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দেখলাম আমরা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তারপরে হচ্ছে বোরের সমীকরণ একটা আছে, এই যে বলছিলাম না, বোরের কৌণিক ভরবেগের সমীকরণ। আচ্ছা, প্লাঙ্কের সমীকরণ, এই যে আমি একটু আগে দেখাই আসলাম, সেখান থেকে আমরা পাইছিলাম এইচ সি বাই ল্যামডা। এটা কিন্তু আমাদের সামনে একটু কাজে দিবে বর্ণালী মিতি পড়তে যাওয়ার সময়। রাদারফোর্ডের মডেল আছে, তারপরে হচ্ছে বোরের এটা লাগবে না, এটা লাগবে না, বোর বাডি হাবিজাবি এগুলো লাগবে না। আচ্ছা, যেহেতু নিয়ে আসছি সেহেতু হচ্ছে দেখেন যে এন প্লাস এল মানে পরমাণুর কক্ষপথের শক্তি, যেটা শক্তি নির্ণয় করার সূত্রটা হচ্ছে বোর বাড়ি সমীকরণ। আচ্ছা সামনে যাই। আচ্ছা দেখেন তো বোর পরমাণুর প্রযোজ্যতা, এখানে একটু একটু হচ্ছে টাইপিং মিস্টেক। প্রযোজ্যতা মানে টাইপিং মিস্টেক তো না, আমাদের ভেঙে গেছে আর কি, মানে স্লাইড ভেঙে গেছে। তো দেখেন প্রযোজ্যতাটা কিভাবে পড়বো বা কিভাবে বুঝবো। বোর যখন শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট যেসব পরমাণু আছে তাদের জন্য প্রযোজ্য। তার মানে কারা কারা হবে? হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য প্রযোজ্য হবে। হিলিয়াম প্লাসের জন্য প্রযোজ্য হবে। তারপরে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 2+ জন্য প্রযোজ্য হবে। বেরিলিয়াম 3+ জন্য প্রযোজ্য হবে, তাই না? এদের জন্য প্রযোজ্য হবে। বলা আছে কোনটার জন্য প্রযোজ্য হবে। H+ এর মধ্যে কি কোনো ইলেকট্রন আছে? হ্যাঁ, H+ এর মধ্যে কিন্তু কোনো ইলেকট্রনই নাই, তার মানে এটার জন্য প্রযোজ্য হবে না। হ্যাঁ দেখেন তো, হিলিয়াম প্লাস, এই যে পেয়ে গেছি। ঠিক আছে, লিথিয়াম 2+, এটাও হবে না, বেরিলিয়াম প্লাস, এটাও হবে না, হবে কে? হিলিয়াম প্লাস। ঠিক আছে? আচ্ছা সামনে যাই। প্লাঙ্ক সমীকরণ কোনটা? ইজ ইকুয়াল টু এইচ মিউ, মাত্র দেখলাম আমরা। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা নিয়ে এখন আমরা একটু পড়াশোনা করব। আমরা এখন একটু কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু বিস্তারিত হচ্ছে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আশা করি এতক্ষণ পর্যন্ত যা যা করাইছি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। বোঝার তেমন কোনো কিছু ছিল না, জাস্ট একটু এরিয়া মার্কিং টাইপের পড়াশোনা ছিল আর কি আজকে। কোয়ান্টাম সংখ্যা 4টা, ঠিক আছে, খুব সংক্ষেপে পড়াবো। নর্মালি আমার কোয়ান্টাম সংখ্যা পড়াতে 30 মিনিটস লাগে, ঠিক আছে? বাট আপনাদের 30 মিনিটস নিব না, 10 মিনিট একটু দেখানোর ট্রাই করি, 10 মিনিট বা 15 মিনিট, অর্ধেক টাইমে 15 মিনিট থেকে 20 মিনিট, যাই হোক টাইম খালি বাড়তেই আছে। একবার 10 মিনিট বললে, একবার হচ্ছে 15, একবার বলে 20, দেখি কতক্ষণ লাগে। ঠিক আছে, লাগলে পুরাটাই পড়াইলাম, সমস্যা কোথায়? সমস্যা নাই কোনো। 4টা, কয়টা? 4টা, এন, এল, এম, এস। আমি বাংলাটা লিখবো না, বাংলাটা আপনারা জানেন, এটা প্রধান,
এটা সহকারী, এটা চৌম্বক, এটা ঘূর্ণন। প্রধান, সহকারী, চৌম্বক, ঘূর্ণন। ঠিক আছে? আচ্ছা, এইবার যারা একটু ডিটেলে পড়বেন তারা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে দেখবেন, মানে আমাদের বব চ্যানেলে দেখবেন যে আমার কোয়ান্টাম সংখ্যার 3টা ক্লাস আছে, 1 2 3, দেখে নিন। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন কোনটা কি আবিষ্কার করছে বলতে পারবেন? এটা করে বোর। দেখেন প্রধান শক্তি স্তর নিয়ে কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে, তার মানে এটা বোর আবিষ্কার করছে। সহকারীটা কি আবিষ্কার করছে জানেন? সহকারীটা হচ্ছে সমারফিল্ড। চুম্বকটা কে করছে জানেন? জিম্যান। একটা জিম্যান এফেক্ট বলে একটা জিনিস আছে, যারা হচ্ছে পরে মডেলটা দেখবেন, মডেলের মধ্যে দেখবেন চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী বিভক্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটাকে আমরা জিম্যান এফেক্ট বলি। আর ঘূর্ণনটাকে উলেনবেক ও গোল্ডস্মিথ। ঠিক আছে? 4টা বিষয় করছে। আচ্ছা, এবার আমরা একটু দেখি এদের মানগুলা কিরকম হইতে পারে। ঠিক আছে? আমি একবারে শুরু থেকেই দেখি। এন এর মান 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে এল এর মান কি হবে? আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাই, আর আলাদা করে থিওরি না দেখে এক্সাম্পল দিয়ে দেখাই। ধরলাম n ইজ ইকুয়াল টু 4, ধরলাম n ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে? n এর মান হবে পূর্ণ সংখ্যা। তাহলে এল এর মান কি হবে আপনারা জানেন? এল এর মান হবে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, মানে এর মাঝে থাকা প্রত্যেকটা মানই গ্রহণ করতে হবে। এর মাঝে থাকা প্রত্যেকটা মানই আমার কি করতে হবে? গ্রহণ করতে হবে। আমি আরেকটু বলি ব্যাপারটা ঠিক কিরকম। 0, তারপরে হচ্ছে 1 2 3। দেখেন 0 থেকে n-1 কত? 4-1 3। এই 4টা আমার কিসের ভ্যালু? 4টা এল এর মান। তার মানে আমাকে যদি বলা হয় এল এর মান কয়টা? 4টা। কি কি? 0 1 2 3। এটা কাকে রিপ্রেজেন্ট করে ভাইয়া? মনে রাখবেন এই যে n এর n ভ্যালু, এটা হচ্ছে প্রধান কক্ষপথকে রিপ্রেজেন্ট করে, আর এই যে এল এর ভ্যালু, এটা হচ্ছে উপশক্তি স্তর সাবশেলকে রিপ্রেজেন্ট করে। আমি কিন্তু অরবিটাল বলি নাই, আমি বলছি সাবশেল বা উপশক্তি স্তর। ঠিক আছে? অরবিটাল আলাদা জিনিস, আর একটু ডিপে যাইতে হবে অরবিটালের জন্য। চৌম্বক কোয়ান্টাম সংখ্যায় যাইতে হবে আমার অরবিটালকে পাওয়ার জন্য। ঠিক আছে? তো দেখেন ব্যাপারটা কিরকম। উপশক্তি স্তর, এই যে 4টা উপশক্তি স্তর পাইলাম, হ্যাঁ, 4টার নাম আছে, 4টার আলাদা নাম আছে। পি ডি এফ। এস দিয়ে কি? শার্প। পি দিয়ে কি? প্রিন্সিপাল। ডি দিয়ে কি? ডিফিউজড। আর এসপিডি। এফ দিয়ে কি? ফান্ডামেন্টাল। ঠিক আছে? 4টা নাম আছে, একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, এইবার এইবার এল এর মান তো পাইলাম, তাহলে এবার এম এর ভ্যালু লাগবে না ভাই? এল এর মান পাইলাম, এবার এম এর ভ্যালু লাগবে। মনে রাখবেন সংখ্যা রেখা পড়ছিলেন না? 5কে যদি আমরা প্লাস মাইনাস করে সংখ্যা রেখায় বসাই, তাহলে কিভাবে বসাবো? 0, এদিকে প্লাস 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 5, এদিকে মাইনাস 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 5, তাই না? আমরা আমাদের যে এল এর মানগুলা আছে, এল এর যে মানগুলা, তাদের প্রত্যেককে সংখ্যা রেখায় কনভার্ট করে ফেলবো। ঠিক আছে? কি করে ফেলবো? প্রত্যেককে আমরা সংখ্যা রেখায় কনভার্ট করে ফেলবো। তাহলে ব্যাপারটা কি হবে? এল এর মান আমরা কি পাইছিলাম? 0 1 2 3। আমরা এখানে কনভার্ট করে লিখবো। আমরা এম এর ভ্যালু বের করতেছি। ঠিক আছে? আমরা কি করতেছি? আমরা এম এর ভ্যালু বের করতেছি। আর একটু উপরে লিখি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে দেখেন তো। 0টা 0, কোনো সন্দেহ নাই। 1 এরটা -1 0 1, 2 এরটা -2 -1 0 1 2, 3 এরটা -3 -2 -1 0 1 2 3। ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতেছে ভাইয়া?
ব্যাপারটা দাঁড়াইতেছে হচ্ছে এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এটা আসলে আমার হচ্ছে কিসের ভ্যালু? এটা আসলে আমার হচ্ছে এম এর ভ্যালু। কিসের ভ্যালু? এম এর ভ্যালু। এম এর ভ্যালু দিয়ে আমরা কাকে রিপ্রেজেন্ট করি? এম এর ভ্যালু দিয়ে আমরা হচ্ছে অরবিটালকে রিপ্রেজেন্ট করি, অরবিটালকে। তাহলে আমাকে যদি বলা হয়, এইখানে 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 দেখেন, ভালো করে দেখেন, এইটা কি ছিল? পি ছিল, তাই না? পি ছিল না? পি উপশক্তি স্তর ছিল, ছিল না? এটা কি ছিল? পি উপশক্তি স্তর ছিল। আচ্ছা, তাহলে এটা যদি পি উপশক্তি স্তর হয়, তাহলে ওর জন্য এম এর ভ্যালু কয়টা পাইছি আমরা? 3টা। তাহলে মাথায় রাখবেন পি এর জন্য আমরা অরবিটাল পাবো 3টা। কি কি অরবিটাল? পি এক্স, পি ওয়াই, পি জেড। ঠিক আছে? একই কথা ওর জন্য প্রযোজ্য, ডি এর জন্য একই কথা প্রযোজ্য। এটার জন্য আমরা কি পাইছি? ডি উপশক্তি স্তর পাইছি। ডি এর জন্য এম এর ভ্যালু কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? 5টা। তার মানে এই ডি এর জন্য 5টা অরবিটাল আমরা পাবো। কি পাবো? 5টা অরবিটাল পাবো। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। 5টা অরবিটাল। ভাই এফ এর জন্য তাহলে কি পাবো না? হ্যাঁ পাবো, বাট এফ এর গুলারে আমরা আলাদা করে আইডেন্টিফাই করি না। ঠিক আছে, একটু জটিল হয়ে যায় ওইগুলা। থ্রি, থ্রি কি? এফ, এফ উপশক্তি স্তর। অরবিটাল কয়টা? 7টা অরবিটাল। ঠিক আছে, তাহলে ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। অরবিটালের এখানে কিছু বিন্যস্ত করার একটা ব্যাপার আছে, ওইটা একটু ডিপ পড়াশোনা, আপনাদের আপাতত যাচ্ছি না যেহেতু রিভিশন ক্লাস। হ্যাঁ, একটু আমার যেগুলো রেকর্ড করা ক্লাস আছে কোয়ান্টাম সংখ্যা নিয়ে চ্যানেলে, সেখান থেকে ট্রাই করবেন দেখে নেওয়ার। খুব একটা জরুরি না। আচ্ছা, এবার হচ্ছে আমরা অরবিটালের চিত্র আঁকবো। ঠিক আছে, অরবিটালের চিত্রটা কেমন জাস্ট এটা জানলেই হবে। নাম কি, কেমন, এটা জানলেই হবে। হ্যাঁ, এটা তো আমি স্লাইড আগে থেকে ফিক্স করা ছিল। পি এক্স, পি ওয়াই, পি জেড, এই সবগুলো দেখতে আমাদের হচ্ছে কি এরকম। আপনাদের তো এত কিছু লাগবে না, জাস্ট মনে রাখবেন এগুলো হচ্ছে কি আকৃতি। এটার আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, ডাম্বেল আকার আকৃতি। আমাকে যদি জিজ্ঞেস করে লোভ কয়টা, দেখেন তো এটাকে বলে লোভ। হ্যাঁ, একটা লোভ, একটা লোভ, আরেকটা লোভ, একটা লোভ, আরেকটা লোভ। তার মানে লোভ 2টা। লোভ হচ্ছে কয়টা? 2টা। আচ্ছা, দেখেন এখান থেকে আমি একটা তল প্রবেশ করাইতে পারি, একটা তল প্রবেশ করাইতে পারি। এটাকে বলা হচ্ছে নোডাল তল। নোডাল তলের ব্যাপারে হচ্ছে বুঝাইতে বহুত কাহিনী হয়। তো নোডাল তলটা আমি জাস্ট এখানে সিম্পলি বলে দিই নোডাল তল। দেখেন তো ডাম্বেলের মাঝখান দিয়ে আমরা একটা তল প্রবেশ করাইতে পারতেছি, এই জন্য নোডাল তল কয়টা? একটি। তার মানে হচ্ছে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? পি এর জন্য সবসময় আমার নোডাল তল কয়টা দাঁড়াচ্ছে? একটা দাঁড়াচ্ছে। হ্যাঁ, পি এর জন্য নোডাল তল কয়টা দাঁড়াচ্ছে? একটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু সামনেতে যাই। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ডি, ডি সরি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এই দুইটা। এই দুইটা দেখতে কেমন জানেন? এই দুইটা দেখতে হচ্ছে এক্স ওয়াই এর মাঝ দিয়ে একটা লোব যাবে, তার সাথে 90 ডিগ্রি করে আরেকটা লোব যাবে। এক্স ওয়াই এর মাঝ দিয়ে এরপর একটা হচ্ছে ওয়াই জেড এর মাঝ দিয়ে একটা লোব যাবে, তার সাথে 90 ডিগ্রি করে আরেকটা। তারপর একটা হচ্ছে জেড আর এক্স এর মাঝখান দিয়ে একটা লোব যাবে, তার সাথে 90 ডিগ্রি করে আরেকটা। ঠিক আছে, এখানে জেড হবে, এখানে হচ্ছে ওয়াই, এখানে জেড হবে। ঠিক আছে, আচ্ছা। তার মানে এখানে ডাম্বেল কয়টা? 2টা ডাম্বেল। তার মানে আমাকে যদি জিজ্ঞেস করে এটা দেখতে কেমন বা এটার আকৃতি কেমন, ডাবল ডাম্বেল আকার। কি আকার? ডাবল ডাম্বেল। কি এটা? ডাবল ডাম্বেল। এখানে লোব কয়টা তাহলে? 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, এটা কেমন দেখেন তো? এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জন্য এইটা আসলে অক্ষ দিয়ে যাবে। এখানেও সেম, এখানেও ডাবল ডাম্বেল, এখানেও লোব 4টি, কিন্তু এটা অক্ষ দিয়ে পাস করবে। ঠিক আছে, আর আরেকটা আছে ডিফারেন্ট একটু, সেটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এখানে এরকম হয় দেখতে, রিং থাকে একটা, একটা রিং থাকে লোবের চারদিকে,
এভাবে করে একটা রিং থাকে, রিং। তার মানে এইটা দেখতে ডাম্বেল আকার, এটার লোব দুইটি, এটার রিং একটি, ঠিক আছে? এখানে একটি লোব দুইটি রিং, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন, এখানে একটি লোব দুইটি রিং থাকে। আচ্ছা, আমরা একটু সামনে যাই, একটু সামনে যাই। এমসিকিউ গুলো আপাতত সলভ করবো না, আমার এখান থেকে বাদ দেওয়া যায়, এখনো হয় না আর কি। এবার বর্ণালিমিতি নিয়ে গল্প করবো, কোয়ান্টাম নাম্বার নিয়ে আর তেমন একটা পড়াশোনা করব না। বর্ণালিমিতি, বর্ণালিমিতি একটা ছন্দ আছে, সেটা একটু মনে রাখবেন। মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও, ঠিক আছে? মহা দিয়ে কি হবে ভাই? মহা দিয়ে মহাজাগতিক। গামা দিয়ে হচ্ছে গামা রশ্মি, খুব সহজ। রঞ্জন দিয়ে হচ্ছে এক্স রে, এটাও আমরা জানি। অতি দিয়ে হচ্ছে ইউভি, আল্ট্রাভায়োলেট। ই দিয়ে হচ্ছে দৃশ্যমান বা ভিজিবল রে, ঠিক আছে? অবলা দিয়ে হচ্ছে অবলাল রশ্মি, অবলাল বা অবলোহিত, তাই না? মেয়ের দিয়ে হচ্ছে মাইক্রোওয়েভ। রেডিও দিয়ে হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও দিয়ে কি? রেডিও ওয়েভ। আচ্ছা, তো এইখানে তাহলে এদের একটা রেঞ্জ আছে, রেঞ্জটাও আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। মহাজাগতিক রশ্মি হচ্ছে 0.405 থেকে ছোট। গামা রশ্মি হচ্ছে 0.00005 থেকে শুরু করে 0.01 ন্যানোমিটার পর্যন্ত। আর এরপরটা হচ্ছে 0.01 ন্যানোমিটার থেকে শুরু করে 10 ন্যানোমিটার পর্যন্ত। এরপরটা হচ্ছে 10 ন্যানোমিটার থেকে শুরু করে 380 ন্যানোমিটার পর্যন্ত। একটু কাছে আগে একটু দেখি, এটা মনে রাখা খুব সহজ। 0.1, 2, 3, 4, 5, দেখছেন? 4টা শূন্য, 1, 2, 3, 4, তারপরে 5। আচ্ছা, গেল। এবার এইটা থেকে শুরু করে 0.01 ন্যানোমিটার। এইটা থেকে আবার দেখেন 0.01, 01 এর আবার উল্টা 0.01 ন্যানোমিটার, তার উল্টা কি 10 ন্যানোমিটার। আচ্ছা, তারপরে দেখেন 10 ন্যানোমিটার, সেখান থেকে আমরা কি মনে রাখবো? আমাদের কি মনে আছে আমরা কেমিস্ট্রি বায়োলজিতে পড়ছিলাম দৃশ্যমান আলো সালোক সংশ্লেষণের জন্য 380 থেকে 780 ন্যানোমিটার, তাই না? এইটা মনে রাখতে পারলে এটা মনে রাখা যাবে, হ্যাঁ? আবার এইটা মনে রাখতে পারলে এটা মনে রাখা যাবে, তাই না? এখানে কি, এখানে কি 780 ন্যানোমিটার। 780 ন্যানোমিটার থেকে তাহলে কি হবে? 780 ন্যানোমিটার থেকে আমার মাইক্রোওয়েভটা হচ্ছে 1 মিলিমিটার মেবি, হ্যাঁ। মাইক্রোওয়েভ না, সরি, অবলোহিত হবে, অবলোহিত। আমি একটা স্কিপ করে গেছি, এটা কি অবলোহিত? 780 থেকে 1 মিলিমিটার। এইখানে 1 মিলিমিটার থেকে কি জানেন? 1 মিটার। মাইক্রোওয়েভ মেশিন, ওই যে ওভেনে যে বেক করে, ওভেনে যে কেক বেক করে না, তো ওইটা কি মেশিনটা 1 মিটার সাইজের হয় না? মোটামুটি 1 মিটার সাইজের হয় না? তো এটা আমরা মনে রাখতে পারি 1 মিলিমিটার থেকে 1 মিটার। আচ্ছা, আর রেডিও ওয়েভ 1 মিটার থেকে, দেখেন এটা অন্য আরেকটা শহরে গিয়ে সাপ্লাই দিবে, অন্য আরেকটা দেশে গিয়ে আপনাকে সাপ্লাই দিবে, তার মানে এটা অবশ্যই বেশি হইতে হবে, 10 কিলোমিটার, ঠিক আছে? 1 মিটার থেকে 10 কিলোমিটার। মোটামুটি আমার রেঞ্জগুলো এভাবে মনে রাখতে হবে। রেঞ্জের ভ্যালুগুলো একটু পড়ায় দিলাম আর কি। তো এইখানে করতে হবে মূলত যেটা, দেখেন আপনাদের জন্য সবকিছু গুছায় আনা হয়েছে, সবকিছু অনেক কিছু গুছায় রাখা হয়েছে, যেন নিজেরা আপনারা অনেক কিছু রিভাইজ দিতে পারেন। দেখেন আস্তে আস্তে দেখাচ্ছি, আমি একটু পানি খাই, 1 মিনিট। দেখেন একটু এদিকে খেয়াল করেন, সবগুলার কিছু কিছু কাজ, এখানে গুরুত্বপূর্ণ কিছু কিছু কাজ হচ্ছে এখানে দিয়ে দিছি। মাইক্রোওয়েভ হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাই ইউজ করা হয় মাইক্রোওয়েভ, একটু খেয়াল রাখেন, ঠিক আছে? মোবাইল সিগন্যাল, ঠিক আছে? একটু খেয়াল রাখেন। আচ্ছা, রেঞ্জগুলো গুরুত্বপূর্ণ কেন আপনাদের একটু বলি। আমাদের একটা সূত্র ছিল, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে, আমি যদি আপনাদের একটু দেখাই, E ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। তার মানে দেখেন তো, এনার্জি আর ল্যামডা, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য,
এরা পরস্পরের ব্যস্তানুপাতিক না, তার মানে এনার্জি যদি বাড়ে ল্যামডা কি হবে ভাইয়া, কমবে, তাই না? তাহলে এই যে দেখেন তো সি, হ্যাঁ আচ্ছা এটা পরে আরেকটা সূত্র আছে ইজ ইকুয়াল টু এইচ মিউ। দেখেন তো এনার্জির সাথে কম্পাঙ্ক, মিউটা কি, মিউ হচ্ছে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, আর এনার্জিটা হচ্ছে শক্তি বা এনার্জি। তাহলে একটা পাইলাম এইটা, আরেকটা পাইলাম দেখেন তো কি, আরেকটা পাইলাম হচ্ছে এনার্জি সমানুপাতিক কম্পাঙ্ক, তাই না? এনার্জি সমানুপাতিক কম্পাঙ্ক, তার মানে এনার্জি যদি বাড়ে কম্পাঙ্ক বাড়বে। আমরা দুইটা জিনিস পাইলাম, ল্যামডা যদি কমে তরঙ্গ দৈর্ঘ্য কমলে শক্তি বাড়বে, বা তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি কমবে। আর এটা হচ্ছে কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়বে বা শক্তি বাড়বে, বা কম্পাঙ্ক যদি কমে শক্তি কমবে। এটা হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক কম্পাঙ্কের সাথে, ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন এটার অ্যাপ্লিকেশনটা কিভাবে, আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি কি, আমি সেটা যদি একটু লিখি, সেটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে এনার্জি, এনার্জি যদি বাড়ে, আচ্ছা এনার্জি কখন বাড়বে, এনার্জিটা পরে দিই, হ্যাঁ ল্যামডা যদি বাড়ে তাহলে কি হবে, এনার্জিটা উল্টা হবে, কমবে, কমবে। কম্পাঙ্কটা তাহলে কি এনার্জির সাথে যেরকম সেরকম কম্পাঙ্কটাও কমবে। আর দুই নম্বরে কি, দুই নম্বরে হচ্ছে ল্যামডা যদি কমে এনার্জিটা কি বাড়বে, কম্পাঙ্কটা কি এনার্জি যেরকম সেরকম বাড়বে। বুঝতে পারছি? আচ্ছা তাহলে ব্যাপারটার সাথে এইখানে সম্পর্কটা কি ভাইয়া, দেখেন তো নিচের দিকে কম্পাঙ্কটা বাড়তেছে, তার মানে আমি যদি বলি এনার্জিটা কোন দিক থেকে কোন দিকে, এনার্জিটা হচ্ছে নিচের দিকে বেশি, নিচের দিকে এনার্জিটা বেশি, উপরের দিকে কি এনার্জিটা অনেক কম। ঠিক আছে, উপরের দিকে কি এনার্জিটা অনেক কম। আপনাকে এখান থেকে যে কোনো চারটা দিতে পারে, দিতে পারে, ধরেন হচ্ছে এই চারটা দিল, এই চারটা দিল, দিয়ে বলল, দিয়ে বলল এদের মধ্যে কার শক্তি বেশি, কার শক্তি বেশি। দেখেন তো শক্তি বেশি কার হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য আচ্ছা আচ্ছা শক্তি নিচের দিকে বেশি না, সরি সরি সরি, নিচের দিকে শক্তি কম, একটু সরি একটু সরি। আচ্ছা ধরুন আপনাকে এই চারটা দিল, দিয়ে বলা হইলো রঞ্জন অতিবেগুনি ভিজিবল অবলাল, হ্যাঁ এই চারটার মধ্যে থেকে কার শক্তি বেশি, আপনি কি দেখবেন, আপনি কি দেখবেন, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, তার মানে কার শক্তি বেশি সবচেয়ে, এক্স রে, তরঙ্গ দৈর্ঘ্য কম শক্তি বেশি। জিজ্ঞেস হতে পারে এই চারটার মধ্যে কার কম্পাঙ্ক কম, কার কম্পাঙ্ক কম। আমরা জানি কম্পাঙ্ক কম মানে কি, শক্তি কম, শক্তি কম মানে কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার, এখানে অবলালে, তার মানে ওর কম্পাঙ্ক কম, ওর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ওর শক্তি কম। ঠিক আছে? আচ্ছা ব্যাপারগুলো এইভাবে আসতে পারে, ব্যাপারগুলো এইখান দিয়েও আসতে পারে, নিচের কোন রঙের আলোর শক্তি বেশি, আলোর রেঞ্জটা মনে রাখা ফরজ। ঠিক আছে, আলোর রেঞ্জটা মনে রাখা ফরজ। প্রশ্ন করতে পারে নিচের কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ডিরেক্ট প্রশ্ন করবে নিচের কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অ্যান্সারটা কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি কেন, সরি সরি সরি, আমি আমার মাথা ঠিক নাই, সারাদিনে আজকে কোলেস্ট্রল ছিল তো। আচ্ছা প্রশ্ন করতে নিচের কোন রঙের আলোর শক্তিটা বেশি, হ্যাঁ তো ধরেন আপনাকে এই চারটা দিল, এই চারটা দিল, এই চারটা, এই চারটা, হ্যাঁ গিয়র, হ্যাঁ গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড, বলতে পারে নিচের কোন রঙের আলোর শক্তিটা বেশি। শক্তি বেশি মানে কি উল্টা, তরঙ্গ দৈর্ঘ্য কম, কার তরঙ্গ দৈর্ঘ্য কম, সবুজের, সবুজ, গাছের পাতা সবুজ, আছে না বাটুল দি গ্রেডের একটা মিমস খুব ভাইরাল। আচ্ছা সামনে যাই, এক্স রে এর ব্যবহার, এখানে আপনাদের জন্য বেশ কিছু ব্যবহার গুছায় রাখা হয়েছে, আমাদের এগুলো হচ্ছে আমাদের বইয়ের, আমাদের মেডিকেল হিরো যে বইটা আছে কেমিস্ট্রি হিরো সেই বইয়ের পার্ট। অতিবেগুনির এই ব্যবহারগুলো মনে রাখবেন মাস্ট, ঠিক আছে? এগুলা সব হাজারি স্যারের বইতে আছে, সেখান থেকে বেছে বেছে আপনাদের জন্য নেওয়া। দেখেন বর্ণালী মাপার যন্ত্র এখানে দেওয়া আছে, স্পেকট্রোমিটার, বর্ণালীর ছবি তোলার যন্ত্র দেওয়া আছে, বর্ণালীর যে ছবি সেটা হচ্ছে স্পেকট্রোগ্রাফ। ঠিক আছে? আচ্ছা দেখেন আমাদের বর্ণালীর সিরিজের কথা এখানে বলা আছে, আমি আর ম্যাথ দেখাচ্ছি না, লাস্ট মোমেন্টে এখন আর ম্যাথ দেখার দরকার নাই। হ্যাঁ লাইম্যান, বামার, প্যাশন, ব্রাকেট, ফুল, হামফ্রিজ, 6টা সিরিজের কথা বলা আছে। এগুলা কি, এগুলা হচ্ছে আমাদের ধরেন, ধরেন হচ্ছে কক্ষপথ আছে একটা,
এক নাম্বার কক্ষপথে যদি উপরের সবগুলো কক্ষপথ থেকে ইলেকট্রন আসে, এইখানে থেকে আসলো, হ্যাঁ, উপরের কক্ষপথ থেকে আসলো, এক নাম্বারে আসছে n1 ইজ ইকুয়াল টু 1। n1 কি জানেন? n1 হচ্ছে প্রেজেন্ট অবস্থা, বর্তমান অবস্থা। n2 হচ্ছে পাস্ট অবস্থা, পাস্টে কোত্থেকে আসছে সেইটা। হ্যাঁ, n1 এ যারা যে আসলে যে সিরিজটা হবে সেটা হচ্ছে কি লাইম্যান সিরিজ। n2 তে আসলে কি বার্মার সিরিজ, n3 n4 n5 n6। 6 এ আসলে আমার হচ্ছে কি, যদি ষষ্ঠ কক্ষপথে আসে তাহলে আমার কি, আমার হামফ্রিজ সিরিজ। তার মানে যেই কক্ষপথে আসতেছে সেই কক্ষপথের নাম্বার অনুযায়ী আমরা সিরিজের নামকরণ করতেছি। এবং n2 এর ভ্যালুটা কিন্তু তার উপরের কক্ষপথ থেকে সবসময় শুরু হচ্ছে। দেখেন n1 সমান সমান 1, n2 থেকে 2 3 4, ঠিক আছে। আর এদের অঞ্চলটা একটু মনে রাখবেন, অতিবেগুনি অঞ্চল, দৃশ্যমান অঞ্চল। লাইম্যান যে সিরিজটা আছে সেটা অতিবেগুনি রশ্মির যে অঞ্চলটা সেইখানে সেই বর্ণালীতে বিলং করে, ঠিক আছে। লাইম্যানটা হচ্ছে অতিবেগুনি, বামারের জন্য হচ্ছে দৃশ্যমান অঞ্চলটা, আর বাকি সব হচ্ছে অবলোহিত। মনে রাখবেন অবলোহিতর মধ্যে থেকে একটা স্পেশাল আছে প্যাসচেন, যেটা সেটা হচ্ছে সবাই তো আইআর রশ্মি, হ্যাঁ, প্যাসচেনটা হচ্ছে নিয়ার আইআর, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। সবাই আইআর রেঞ্জের মধ্যে আছে, প্যাশনটা নিয়ার আইআর এর মধ্যে, মানে আইআর দের মধ্যেও কাছের রেঞ্জে। আর এখানে লাইমেন কি ইউভি, আর বামার হচ্ছে কি দৃশ্যমান, ঠিক আছে। আচ্ছা, অতিবেগুনি ব্যবহারটা আগের স্লাইডেও ছিল। আইআর এর ব্যবহারগুলো এখানে আসে, আপনাদের জন্য গুছায় রাখা হয়েছে। নিয়ার আইআর এর ব্যবহার, মিডল আইআর এর ব্যবহার, ফার আইআর এর ব্যবহার। আমি আর এখন ডিটেলে কিছু দেখাইলাম না, আমার এখন আর আমাদের হাতে খুব বেশি সময় নাই, একটা ক্লাস খুব শর্টে না নিতে বলা হয়েছে, মানে একেবারে শর্টে। তো একেবারে শর্টে নেওয়ার জন্য এইগুলাই হচ্ছে করে নেবেন, ঠিক আছে। আমি আর দেখাইলাম না, এগুলা হচ্ছে নর্মালি আমরা মেইন ক্লাসে হচ্ছে খুব ডিটেইলে প্রত্যেকটা জিনিস খুঁটায় খুঁটায় দেখাই। এখান থেকে কেউ যদি আলফা 5.0 সেকেন্ড টাইমের ব্যাচটা অ্যাড হন তাহলে দেখবেন যে যদি আপনাদের ক্লাস আমার মেবি ওইখানে সাদাব ভাই ক্লাস নেবে, তবু আমি কয়েকটা ক্লাস নিছি কেমিস্ট্রি, তো নেওয়ার সৌভাগ্য হয় কখনো, তাহলে হচ্ছে দেখবেন যে প্রত্যেকটা লাইন খুঁটায় খুঁটায় পড়ানো হচ্ছে, ওইটার হিসাব আলাদা। আপাতত রিভিশনের জন্য একটু নিজেরা পড়বেন এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, আমরা হচ্ছে শিক্ষা পরীক্ষার মধ্যে আসছি, শিক্ষা পরীক্ষার মধ্যে থেকে আসলাম। আমি হচ্ছে একটু একটা কাজ করি, আপনাদের আমাদের আগের স্লাইডটা একটু দেখায় দিই, তাহলে হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হবে। ডাউনলোড, নর্মালি হচ্ছে আয়ন শনাক্তকরণ পড়ানোর কথা ছিল না, তবে যেহেতু আসছে সেহেতু একটু দেখাই, ঠিক আছে। আসেন, আমাদের হচ্ছে মেইন ক্র্যাক এগ্রি স্লাইড, এগুলা আপনাদের জন্য একটু রিভিশন করায় দিই। আসেন, ওখানে এই চ্যাপ্টারটা আমি নিছিলাম, আয়ন শনাক্তকরণ। আসেন, এই যে আয়ন শনাক্তকরণ। পোকা বসছে আমার বোর্ডের মধ্যে, এই জন্য হচ্ছে বড় হচ্ছিল না। শর্টে পড়ানোর জন্য আমি হচ্ছে আর লিখতেছি না, লিখলে এখন অনেক টাইম খরচ হবে। আপনারা বরঞ্চ দেখেন ব্যাপারটা। হ্যাঁ, আয়ন শনাক্তকরণের এখানে দেখেন তো, লিথিয়ামের জন্য আমি কি বলছি, লাল। লিথিয়ামের জন্য ল আছে লিথিয়ামের মধ্যে, তো লাল হচ্ছে। এই স্লাইডগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলো তো আমি আর অ্যাড করতে পারবো না আপনাদের মেইন স্লাইডের মধ্যে, স্ক্রিনশট নিয়ে রাখেন। আচ্ছা, সোডিয়ামের জন্য দেখেন, সোডিয়ামের নামের মধ্যে সো আছে, নামের মধ্যে কি আছে, সো, সেখান থেকে কি আছে, সোনালী হলুদ। পটাশিয়াম মনে রাখবো, কালো বেগুন, কি মনে রাখবো, কালো বেগুন। কালো বেগুন মানে কে ফর পটাশিয়াম, বেগুন দিয়ে বেগুনি। আচ্ছা, ক্যালসিয়াম, দেখেন মুরগির হাড়ের মাঝখানে কি থাকে, ক্যালসিয়াম বলে না, ওটা কি লাল থাকে না, লাল লাল রঙের হয় না ম্যাক্সিমাম অনেক জায়গায়। সো মনে রাখবো, এক্সট্রিমলি সরি আমার এই হাঁচির জন্য, অ্যালার্জি হয়ে আছে আর কি। তো এই যে ক্যালসিয়াম হচ্ছে লাল, ইটের মতো লাল। রুবিডিয়াম লালচে বাদামি, কপার হচ্ছে নীলাভ সবুজ, আর বেরিয়াম হচ্ছে কি কাঁচা আপেলের মতো সবুজ। স্টোনজিয়াম হচ্ছে টকটকে লাল, এগুলো একটু মনে রাখবেন। আর আরেকটা ফ্যাক্ট আছে যেটা হচ্ছে দুইটা দুইটা হচ্ছে রং দেখায় না, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম। কে কে, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কই গেল? আচ্ছা, এই যে দেখেন, বোমা মারলে পৃথিবী থেকে নাই হয়ে যাই, বোমা মারলে আমি পৃথিবী থেকে নাই হয়ে যাব। বোমা, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে কি শিখা পরীক্ষায় কোনো রং দেখায় না। আর এই যে কপার, কসাই গোপাল কান্না করেন, এটা আসলে কিসের ছন্দ, এটা আসলে কোবাল্ট ব্লু গ্লাসের ছন্দ, কোবাল্ট গ্লাস। মানে এই নর্মাল কালার গুলাই আমি যদি কোবাল্ট গ্লাসের মাঝখান দিয়ে দেখি, কয়েকটা কালার চেঞ্জ হবে। যেমন পটাশিয়ামটা আগে কি ছিল, পটাশিয়ামটা আগে ছিল হচ্ছে কালো বেগুন, বেগুনি ছিল, সেটা এখন গোলাপি হয়ে যাবে।
কপার আর সোডিয়াম বর্ণহীন হয়ে যাবে, আর ক্যালসিয়ামটা হচ্ছে সবুজ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম থাকবে, ব্যাপারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা একটু সামনে যাই। আমরা শিখা আমরা হচ্ছে কি দেখতেছি, আয়ন শনাক্তকরণ দেখতেছি। কে সামনে যায় না কেন? ও আচ্ছা, রাবার রাবার অ্যাড করা ছিল, এবার যাবে। দেখেন, আয়ন শনাক্তকরণ আমি আর লিখি আমি নর্মালি ওদের লিখে সবকিছু পড়াইছিলাম। মনে রাখবেন, এটা হচ্ছে নেগেটিভ আয়ন শনাক্ত করতেছি আমরা। তিনটা নেগেটিভ আয়ন আছে, কস্কো দিয়ে আমরা পড়ি। একটা হচ্ছে, দেখেন স্ক্রিনশট নিয়ে নেন আগে। আমরা হচ্ছে কি করতেছি, আমরা নেগেটিভ আয়ন শনাক্ত করতেছি। হ্যাঁ, স্ক্রিনশট 1 2 3 মেবি না হয়েছে। আচ্ছা দেখেন কি করতেছি, ক্লোরাইড আয়ন, সালফাইড আয়ন, কার্বনেট আয়ন। ক্লোরাইড আয়নের তিনটা বিকারক ইউজ করি আমরা। বিকারকের নাম কি? সিলভার নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর সালফেটের কার্বনের জন্য দুই রকম বিক্রিয়া আমরা শনাক্ত করতে পারি। তার মধ্যে বিকারকগুলো কি? সবার আগে বেরিয়াম নাইট্রেট দিব, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব, তারপরে আর সেকেন্ডটা যেটা, সেখানে সবার আগে লেড অ্যাসিডেট দিব, তারপরে টেম্পারেচার দিব। জাস্ট বিকারকের নামগুলো মনে রাখবেন, তাহলেই হবে। আর কোন আয়নগুলো শনাক্ত করছি সেটা মনে রাখা তো এমনি কস্কো দিয়ে মনে রাখা যায়, যে কস্কো দিয়ে ক দিয়ে ক্লোরাইড, সালফাইড আর কার্বনেট। ঠিক আছে, আচ্ছা একটু সামনে যাই। আচ্ছা মেবি এখান থেকে আমি একটু এমন, ওয়েট এ মিনিট। এই যে এখন মনে হয় একটু বেটার লাগবে। এভাবেই দেখানো উচিত ছিল রে আগের বারগুলা। স্ক্রিনশট নিয়ে নেন এখান থেকে, নেওয়া হইলে সামনে আগাই। ঠিক আছে, এবার দেখেন এটা গেল। এবার তার সামনেটা কি? আমাদের বিকারক। আমরা নর্মালি হচ্ছে আয়ন ধরে তারপরে বিকারক নিয়ে পড়ি। বাট আমি যখন আমার ক্র্যাক এগ্রি ব্যাচে পড়াইছিলাম, আমাদের সবাই জানে ক্র্যাক এগ্রি 2.1 আমাদের যে ব্যাচটা ছিল সেখানে পড়াইছি, বিকারক ধরে তারপরে সেখান থেকে কি কি আয়ন শনাক্ত করতে পারবো সেটা আমরা দেখাইছি। পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, এদের দিয়ে 4টা আয়ন শনাক্ত করা যায়, একে দিয়ে 2টা আয়ন শনাক্ত করা যায়। শনাক্ত করার পরে যে অদক্ষেপটা পড়ে, সেই অদক্ষেপের কালার কি কি, হ্যাঁ এগুলো একটু মনে রাখবেন। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা এটা কিন্তু স্লাইডে পাবেন না, সো স্ক্রিনশট না নিলে পরে আপনি আর রিভাইজ দিতে পারবেন না। ঠিক আছে, মেবি আমার চেহারা সামনে আসতেছে না, কিংবা আসলেও কষ্ট করে নেওয়া লাগবে। আচ্ছা সামনে যাই। দেখেন আরেকটা বিকারক আছে, এটা এই বিকারকের নাম কি? এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। নাম কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা দিয়ে কয়টা আয়ন? এটা দিয়ে মোট 6টা আয়ন শনাক্ত করতে পারবো। আর এতক্ষণ পর্যন্ত যা বললাম তারা ছিল হচ্ছে ছোটখাটো ডন। হ্যাঁ, এবার আসছে মাফিয়া, বসেদের বস, ডনদের ডন। হ্যাঁ, ক্যালসিয়াম অ্যামোনিয়াম অক্সালেট, সোডিয়াম পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেট, আর অ্যামোনিয়াম আয়ন যেটা, সেটা নেসলার বিকারক দিয়ে শনাক্ত করা যায়। নেসলার বিকারক কি? ক্ষার, দেখেন ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। ক্ষার, দেখেন ক্ষার, পটাশিয়াম, টেট্রা আয়োডো মার্কিউরেট। ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটকে আমরা কি বলি? নেসলার বিকারক বলি। এটা হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেট, আর এটা অ্যামোনিয়াম অক্সালেট। এই তিনটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই আয়নগুলো কি দিয়ে শনাক্ত করা, নর্মালি এমন এটা মনে পরীক্ষায় আসছে একবার অ্যাগ্রিতে। ঠিক আছে, আচ্ছা মোটামুটি আমাদের গেল এই পর্যন্ত। দ্রাব্যতা নিয়ে আমরা খুব একটা পড়াশোনা করবো না, আসে নাই খুব একটা, সামনের পার্টে যাবো, গোছানো আছে। আমরা একটু এখান থেকে বের হয়ে নিই, দেখি এসকেপ করি আমি এখান থেকে। আচ্ছা, স্ক্রিনশট মেবি নেওয়া হয়েছিল, না না হইলেও একটু দেখেন, নিয়ে নেন। আমি এখান থেকে সরে যাই, নিয়ে নেন। ঠিক আছে, আচ্ছা স্কেপ করি। দেখেন এখান থেকেও খুব বেশি পড়াশোনা আমরা করবো না, নর্মালি অনেক ডিটেইলে আমরা দ্রাব্যতাগুলো পড়াইছিলাম। যারা হচ্ছে ক্লাস করছে তারা হয়তো জানে ব্যাপারটা, বাট আমার মনে হয় না এখান থেকে খুব বেশি ডিটেইলে দেখানোর দরকার আছে। তাপমাত্রা বাড়লে কোন টাইপের লবণগুলা আমার হচ্ছে, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, কোন তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে, কোন টাইপের লবণগুলা কেন কমে কেন বাড়ে, এদের কিছু কারণ আছে। তাপোৎপাদী, তাপহারী বিক্রিয়া দিয়ে বহুত কিছু দেখানো যায়, বাট আপাতত আপনাদের দেখার দরকার নাই। আপনারা এই যে পোলার দ্রাবক কারা, অপোলার দ্রাবক কারা, এগুলো একটু দেখবেন। গ্লোবাল লবণের একটা ব্যাপার আছে, তারপরে হচ্ছে এই যে দেখেন শর্ত 3টা খেয়াল রাখবেন।
এগুলো হচ্ছে নির্ভরশীলতাগুলো। আচ্ছা, এখানে ওর পাশেও ছিল। এবার দেখেন বিশুদ্ধকরণের জন্য গৃহীত পদ্ধতি। এবার আসছে আমাদের বাংলা যে হাবিজাবি আলোচনাগুলো আছে, বৌদ্ধ ধর্মের উপর ডিপেন্ড করে। উদ্বায়িতার পার্থক্যের জন্য ঊর্ধ্বপাতন হয়, স্ফুটনাঙ্কের পার্থক্যের জন্য পাতন হয়, দ্রাব্যতার পার্থক্যের জন্য দ্রাবক নিষ্কাশন হয়। হ্যাঁ, এগুলা সবকিছু গুছায় নেওয়া আছে। আমি আর এগুলা মুখে বলে বলে পড়াইলাম না, ঠিক আছে? নর্মালি ব্যাচে পড়ানো হয়েছিল, বাট আপাতত আপাতত রিভিশনের জন্য আপনাদের স্লাইডে আমি দিয়ে দিলাম। সব গুছানো আছে, পড়ে ফেলবেন। সব গুছানো আছে, দেখেন এখানে দেওয়া আছে ঊর্ধ্বপাতনের জন্য হচ্ছে আপনার কি কি পদ্ধতি আছে সেগুলা দেওয়া আছে, এই ব্যবহারগুলা। হ্যাঁ, এখান থেকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন? এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বাংলা পার্টটা, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো হচ্ছে ব্যবহার, আর এটা হচ্ছে কার্যকারিতা। কার্যকারিতা কি জিনিস ভাই? এই যে এইগুলো হচ্ছে কার্যকারিতা, যে কোনটার জন্য সমস্যা হয়, বা এখানে দেখেন 40°C পার্থক্যের জন্য হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে কার্যকারিতা। হ্যাঁ, আর ব্যবহার হচ্ছে এই যে দেখছেন ব্যবহার, এগুলো হচ্ছে ব্যবহার, এগুলো হচ্ছে ব্যবহার। উদাহরণ, এগুলো হচ্ছে ব্যবহার। ঠিক আছে? কার্যকারিতা যা যা আছে, ব্যবহার যা যা আছে, এগুলো সব এখান থেকে ভাই আল্লাহর ওয়াস্তে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? এই যে দেখেন ব্যবহার, আর এটা হচ্ছে কার্যকারিতা। কার্যকারিতা এই যে উদাহরণ, ঊর্ধ্বপাতন কার কার ক্ষেত্রে কার্যকর, কর্পূর, বেনজোইক অ্যাসিড, আয়োডিন, এগুলোর ক্ষেত্রে ঊর্ধ্বপাতন কার্যকর। এগুলো হচ্ছে কার্যকারিতা, আর এটা হচ্ছে ব্যবহার। তার মানে কার্যকারিতা আর ব্যবহার এই পার্টের মধ্যে যা যা আছে সব পড়ে ফেলবেন। ঠিক আছে? যা যা আছে সব পড়ে ফেলবেন। দেখেন ক্রোমাটোগ্রাফি, এগুলো হচ্ছে কার্যকারিতা। হ্যাঁ, ব্যবহার আছে সামনে যে আরএফ, এটা হচ্ছে কার্যকারিতা। দেন ব্যবহারগুলো কোথায়? ব্যবহার হচ্ছে আনা হয় না, আপনারা হচ্ছে বই থেকে দেখে ফেলেন। সামনে মিডিয়ার স্লাইড নাই, আছে কি? স্লাইড নাই। ঠিক আছে? যাই হোক, মোটামুটি আপনাদের একটা কুইক রিভিউ দেওয়ার ট্রাই করছি আমি, অনেক কুইক। হ্যাঁ, এর চেয়ে বেশি ফাস্ট পসিবল ছিল না আমার পক্ষে। আমাকে বলা হয়েছিল 2টা চ্যাপ্টার মিলে হচ্ছে আপনাদের 1.5 ঘন্টায় শেষ করতে, 1.5 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে শেষ করতে, 2টা চ্যাপ্টার মিলে। হ্যাঁ, বাট একটা চ্যাপ্টারে প্রায় মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। আমি ভাবতেছি চ্যাপ্টার আলাদা আলাদা করে হচ্ছে দেওয়া হবে আপনাদের, বা যাই হোক আমি একটু আলাদা শুট করতেছি আর কি। সো যদি চ্যাপ্টার আলাদা যায় এখানে আল্লাহ হাফেজ, আর যদি একসাথে গাই তাহলে তো দেখবিনি। তো আমি এখান থেকে একটু ব্রেক নিয়ে নিচ্ছি, নেক্সট চ্যাপ্টারে আবার দেখা হচ্ছে। ঠিক আছে? আশা করি রিভিশনে একটু হেল্প করতে পারতেছি। সো আমি যেগুলো দাঁড়িয়ে দিচ্ছি সেগুলো যেন মাস্ট, এবং আপনাদের জন্য স্লাইডে অনেক কিছু গোছানো আছে। টু বি অনেস্ট, এই পিডিএফ থেকে আপনি অনেক কিছু কমন পাবেন ইনশাল্লাহ। পাইতেও পারেন ভাগ্য ভালো থাকলে, নাও পাইতে পারেন যদি আপনার দুর্ভাগ্য থাকে। সো যাই হোক, লাস্ট চান্স, মিস দিয়েন না কেউ। ঠিক আছে? এখন যে অধ্যায়টা আমরা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো এই অধ্যায়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রভাবক নামের একটা টপিক আছে, যে টপিকটা শর্ট সিলেবাসে নাই, কিন্তু এই টপিক থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। তাছাড়াও এই অধ্যায়ের যে কেপি কেসি কিংবা এর আশেপাশে যে টপিকগুলো, সাম্যাবস্থা রিলেটেড যে টপিকগুলা, লাশ হাতিলিয়ার নীতি হাবিজাবি যেসব টপিকগুলো আছে, এগুলো থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের প্রশ্ন আসে। আসেন আমরা হচ্ছে এই অধ্যায়টা রিভিশন দিই একটু। আপনারা হয়তো দেখছেন যে ভাইয়া গুণগত রসায়ন পড়াইছে, তারপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তনে চলে আসছে এক লাফ দিয়ে। আসলে এর মাঝে যে কাটাছেঁড়া হয়েছে টাইমের, তার মাঝখানে মোটামুটি 3-4 ঘন্টা একটা গ্যাপ আছে। দেখেন এখন বাজে হচ্ছে 4টা 32, বিকাল 4টা 32 ভাবার কোনো কারণ নাই। এখন রাত 4টা 32 বা ভোর হয়ে গেছে অলরেডি বলা যায়। সকালের দিকে আমার এখানে কারেন্ট থাকে না, কারেন্ট অনেক ডিস্টার্ব করে, এই জন্য হচ্ছে রাত জেগে আপনাদের ক্লাস শুট করি আর কি আমি। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, আসেন আমরা এই অধ্যায়টা একটু রিভিশন দিই। এই অধ্যায়ের সবার প্রথম যে টপিকটা গ্রিন কেমিস্ট্রি, খুব বেশি কিছু পড়বো না এই অধ্যায়ের, এই টপিকটা থেকে খুব বেশি কিছু পড়ার নাই, পড়ার দরকার নাই। আমরা খালি খালি জানবো, জানবো কি গ্রিন কেমিস্ট্রি 12টি নীতি থাকে না? গ্রিন কেমিস্ট্রি কয়টা নীতি? 12টা নীতি। ম্যাথগুলা করলে করবেন, না করলে আমি আপনাকে প্রেশার দিব না করার জন্য। ঠিক আছে? তবে 12টা নীতি একবার একটু দেখে নিবেন, নীতি একবার একটু দেখে ফেলবেন। কেন দেখবেন? কারণ এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রি নীতি, কিংবা নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রি নীতি নয়, এই টাইপের প্রশ্ন আসতে পারে। সো গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি আমরা হালকা পাতলা করে দেখে নিব। আচ্ছা, এখন যদি আমরা একটু সামনে যে বিক্রিয়া ক্রম নিয়ে একটা টপিক আছে আমাদের। তো বিক্রিয়া ক্রম টপিকেরটা আমরা হচ্ছে আমি যখন হচ্ছে ক্র্যাক জিএসটি ব্যাচে এই অধ্যায়টা পড়াইছিলাম, তখন আমি ক্রমের উপর একটা ডিটেল ক্লাস নিয়েছিলাম। আবার ক্র্যাক এগ্রি ব্যাচে এই অধ্যায়টাই আমি পড়াই নাই, এই অধ্যায়টাই মিল্টন ভাইয়া পড়াইছে। সো আমি জানি না সে কি কি পড়াইছে বা কি কি হচ্ছে টপিক পড়াচ্ছেন। তো তবুও আমার মনে হচ্ছে যে বিক্রিয়া ক্রমর যে এককগুলা আছে এগুলা মনে রাখতে পারলেই এগ্রির জন্য চলে যাবে, এগ্রির জন্য আর খুব একটা লাগবে না ডিটেইলে। ঠিক আছে? বিক্রিয়ার ক্রম দেখেন এককগুলা কি কি দেওয়া আছে, মোল পার লিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বিক্রিয়ার হারের সোল একক, যেটা মানে বিক্রিয়ার হারের এককও এইটাই। ঠিক আছে? বিক্রিয়ার হারের এককও এইটাই। ঠিক আছে? আচ্ছা,
বিক্রিয়ার হার কি জিনিস? সময়ের সাথে সাথে ঘনমাত্রার পরিবর্তন। এইটা তো আশা করি হচ্ছে আপনারা পারেন। আমি একটু হালকার উপর দেখায় দিই, একটু হালকা করে দেখায় দিই, ঠিক আছে? আমি মেইন টপিকে গেলাম না। মানে বিক্রিয়ার হার যদি আমরা পড়াই, বিক্রিয়ার হার যখন আমরা পড়াই, আমি দুই ভাগে পড়াই আর কি। সবার আগে একটু বেসিক ডিসকাশন করি, থিওরির আলাপ, বেসিক আলাপ, তারপর এটা ফাইনাল কনক্লুশনে আসি, ফাইনাল কথাবার্তা বলি। আমরা আপনাদের জাস্ট ফাইনাল কথাবার্তাটা একটু দেখায় দিই। দেখেন ফাইনাল কথাটা কি, এটা বুঝলেই মোটামুটি পারা যাবে আশা করি। ব্যাপারটা হচ্ছে, ধরেন ধরেন একটা বিক্রিয়া, বিক্রিয়াটা হচ্ছে 2a প্লাস 3b 4c প্লাস ডি, ঠিক আছে? ধরলাম এটা আমাদের একটা বিক্রিয়া, ঠিক আছে? তো এইটার জন্য বিক্রিয়ার হার কিভাবে বের করব? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিক্রিয়ার হার আমরা পাবো, প্রত্যেকটা উৎপাদের জন্য পাবো, প্রত্যেকটা বিক্রিয়কের জন্য পাবো আলাদা আলাদা বিক্রিয়ার হার। এদেরকে আবার আমরা এদের মোল সংখ্যা দিয়ে ভাগ করে সমান সমানও দেখাইতে পারবো। বুঝতে পারছেন ব্যাপারটা কিরকম? আমি আপনাকে একটু দেখাই। বিক্রিয়ার হার হচ্ছে ডিসি বাই ডিটি। এটা যদি আমি একটু আপনাকে বুঝায় বলে জিনিসটা আসলে কি নির্ণয় করলাম, জিনিসটা আসলে আমাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন নির্ণয় করলাম। কোন জিনিসকে সময় দিয়ে ভাগ করলে আমরা তার হার পাই, হার। কোন জিনিসকে সময় দিয়ে ভাগ করলে আমরা তার কি পাই? হার পাই, ঠিক আছে? আমরা ঘনমাত্রার পরিবর্তনকে, যেহেতু এখানে পরিবর্তন আছে, সেহেতু সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করলাম, আমরা কি পাবো? বিক্রিয়ার হার পাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের সোল যে সমীকরণ। তো এবার দেখেন বিক্রিয়ার হার কিভাবে বের করব। তাহলে ডিসি বাই ডিটি, দেখেন এ এর ঘনমাত্রা পাইলাম, ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায়, ঘনমাত্রার পরিবর্তন ডি দিয়ে দিলাম, হয়ে গেল কি ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন ডিটি। এই হয়ে গেল আমার বিক্রিয়ার হার, ঠিক আছে? এবার দেখেন বি, ঘনমাত্রার পাইলাম ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডিটি, হয়ে গেল হচ্ছে আমার ঘনমাত্রার পরিবর্তন, বিক্রিয়ার হার। দেখেন সি পাইলাম ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডিটি, হয়ে গেল আমার বিক্রিয়ার হার। দেখেন ডি ঘনমাত্রা হইল থার্ড ব্র্যাকেট ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই আমাদের, আচ্ছা একটা কাজ করি, আপনারা যারা নোট করছেন, আচ্ছা ডি থাকুক সমস্যা নেই, ডিভাইডেড বাই ডিটি, আসলে দুইটা ডি হয়ে গেছে তো এই জন্য ভাবছিলাম এখানে ই দিব। আচ্ছা থাকুক, এভাবে থাকুক। এইবার ভাই দেখেন এখানে চারটা ঘনমাত্রা পরিবর্তন মানে বিক্রিয়ার হার পাইছি আমরা সমীকরণ, বাট ঠিক আছে এইটা বিক্রিয়ার হার, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এইটাই বিক্রিয়ার হার, কিন্তু এদের তো সমান করতে হবে তাই না? এই চারটাই আমরা একই জিনিস বোঝাচ্ছি, এই চারটা দিয়ে আমরা এই বিক্রিয়ার হার বোঝাচ্ছি, কিন্তু এরা ইকুয়াল না এখনো। কেন ইকুয়াল না বলেন, বলতে পারবেন? কারণ আমরা এখনো ওদের মোল সংখ্যা নিয়ে কাজ করি নাই। ও আছে 3 মোল, ও আছে 4 মোল, ও আছে 2 মোল, ও আছে 1 মোল, তার মানে কি ওরা মোল সংখ্যার দিক দিয়ে সমান না কিন্তু। তার মানে আগে ওদের সমান করতে হবে, তারপরে আমরা ওদের ইকুয়াল বলতে পারবো। কিভাবে সমান করব? সিম্পলি যত মোল আছে তত দিয়ে ভাগ, 1/2, 1/3, 1/4, 1/1, যেটাই হোক সেটাই থাকবে। এখন ভাই এখনো এরা সমান হয় নাই, কেন এরা সমান হয় না জানেন, বলতে পারবেন? এই দুজন সমান হয়ে গেছে, এরা বাকি দুজন সমান হয় নাই, কেন জানেন? কারণ এরা দুজন হচ্ছে বিক্রিয়ক। কি বিক্রিয়ার সাথে সাথে কমে না বাড়ে? অবশ্যই কমে, উৎপাদটা বাড়ে, তাই না? তার মানে কি এদের আগে সুন্দর করে একটা মাইনাস বসে যাবে। এইবার হচ্ছে আমি বলতে পারবো যে আমার এরা সমান হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে মূলত বিক্রিয়ার হার বের করার সমীকরণ, ঠিক আছে? এটাই আমার বিক্রিয়ার হার। ব্যাপারটা আমি একটু জেনারেলাইজ করে দিই, ঠিক আছে? আমি একটু জেনারেলাইজ করে দিই। ব্যাপারটা কিরকম দাঁড়াবে, যদি বিক্রিয়াটা এ অফ এ এইখান থেকে শুরু করে বি অফ বি হয়, এটা ডিউর একটা কোশ্চেন,
তাহলে বিক্রিয়ার হার কি হবে জানেন? বিক্রিয়ার হার হবে হচ্ছে এই যে দেখেন ঘনমাত্রার পরিবর্তনের হার। হ্যাঁ, তারপরে কি ঘনমাত্রা, দেখেন ঘনমাত্রা পরিবর্তন, বি এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই ডিটি হইল কি ঘনমাত্রা পরিবর্তনের হার। এবার ওদের ইকুয়াল করতে হবে 1/a 1/b, মাইনাস কার আগে যাবে? মাইনাস এর আগে যাবে। এবার ওদের আমরা সমান সমান বলতে পারবো। এটা হয়ে গেল কি বিক্রিয়ার হারের সমীকরণ। বুঝছিস? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, আমরা তাহলে একটু একটু সামনে যাই। হ্যাঁ, বিক্রিয়ার হার নিয়ে দেখলাম। বিক্রিয়ার হার প্রথম মানে ক্রম আসছে যেহেতু সেহেতু সামনে এসে পড়ছে আর কি। তো দেখেন এখানে কিছু কথাবার্তা বলা আছে, এগুলো দেখে নিবেন। সামনে যাই আমরা একটু। বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক। দেখেন বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক, বিক্রিয়ার হারের উপর সবাই প্রভাব বিস্তার করে, যারা আছে সবাই। হ্যাঁ, এমন কিছু নাই যে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তার করে না। ঠিক আছে, আর যারা হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা, হ্যাঁ খেয়াল রাখবেন, আমি একবারে পড়াই দিই। দেখেন বিক্রিয়ার হারের উপর সব, ঠিক আছে, সাম্যাবস্থার উপর, সাম্যাবস্থার উপর তাপ, চাপ, ঘনমাত্রা। আরেকটা আছে সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবকের উপর শুধুমাত্র তাপমাত্রা। ঠিক আছে, সাম্য ধ্রুবকের উপর শুধুমাত্র তাপমাত্রা প্রভাব বিস্তার করে। আচ্ছা, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখান থেকে একটু পড়ে নেবেন, লাইনগুলো একটু দেখে নেবেন, এখান থেকে লাইনগুলো একটু দেখে নেবেন, হালকা করে পড়ে নেবেন। আপনার জন্য জাস্ট গুছায় রাখছি আর কি, তেমন কিছু নাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার এটা কি? এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। কিসের গ্রাফ? সক্রিয়ণ শক্তির গ্রাফ। মাঝখানে ভাই বেশ কিছু পড়া ছিল সক্রিয়ণ শক্তি রিলেটেড কিছু পড়া ছিল। তারপরে হচ্ছে ওইগুলো আমরা স্কিপ করলাম। অতটা গুরুত্বপূর্ণ ভাবে আমাদের এগ্রির জন্য দরকার নাই। ঠিক আছে, এই গ্রাফটা আসলে কাকে কাকে কি কি রিপ্রেজেন্ট করতেছে এটা একটু আমরা দেখব। দেখেন আমরা যদি একটু মার্ক করা ট্রাই করি, এই যে রেখাটা সেটা হচ্ছে স্থিতিশক্তিকে বোঝাচ্ছে। স্থিতিশক্তি, বিক্রিয়ার মধ্যে যতটুকু শক্তি সঞ্চিত থাকে সেইটা, এটা হচ্ছে বিক্রিয়ার অগ্রগতিকে বোঝাচ্ছে। ঠিক আছে, দেখেন এইখানে একটা গ্রাফ, মানে একটা পাহাড়ের মতো জিনিস, একটা পাহাড় তৈরি হচ্ছে। এখানে যে গ্রাফটা, এই যে গ্রাফের যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি, এটাকে অ্যাকচুয়ালি পাহাড়ই বলে, এটাকে অ্যাকচুয়ালি বলে এনার্জি হিল। ঠিক আছে, এদের মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটার যে শক্তি পার্থক্যটা, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা ইএ, অ্যাক্টিভেশন এনার্জি। দেখেন এবার ব্যাপারটা কি, বিক্রিয়কের শক্তিটা বেশি, দেখেন তো বিক্রিয়কের স্থিতিশক্তিটা বেশি, বিক্রিয়কের স্থিতিশক্তি বেশি। এই যে উৎপাদের স্থিতিশক্তি দেখেন অনেক কম, তাই না? বিক্রিয়কের চেয়ে অনেক কম, তাই না? বিক্রিয়কের চেয়ে অনেক কম উৎপাদের স্থিতিশক্তি আমার বিক্রিয়কের চেয়ে কম। দেখা যাচ্ছে এই যে নিচে, এটা একটু নিচে আর এটা উপরে, তাই না? তার মানে কি বিক্রিয়কের কাছে অনেক শক্তি ছিল, সেটা উৎপাদে যাওয়ার পরে কিছু শক্তি বাইরে ত্যাগ করে দিছে, এই জন্য উৎপাদের শক্তিটা কমে গেছে। ঠিক আছে, তার মানে কি আমরা ধরতে পারতেছি ব্যাপারটা কি হয়েছে? কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি বাইরে ত্যাগ করে? তাপোৎপাদীর ক্ষেত্রে। তার মানে এই গ্রাফটা অ্যাকচুয়ালি তাপোৎপাদীকে রিপ্রেজেন্ট করতেছে। মনে রাখবেন তাপোৎপাদীর ক্ষেত্রে বিক্রিয়কের স্থিতিশক্তি বেশি, উৎপাদের স্থিতিশক্তি কম। তাপোৎপাদীর ক্ষেত্রে বিক্রিয়কের স্থিতিশক্তি বেশি, উৎপাদের স্থিতিশক্তি কম। আর এই যে তাপহারীর ক্ষেত্রে বিক্রিয়কের স্থিতিশক্তি কম, উৎপাদের স্থিতিশক্তি দেখেন কত বেশি। হ্যাঁ, উৎপাদের স্থিতিশক্তি মোটামুটি উপরে আছে, কত বেশি এটা দেখতে পাচ্ছেন। তার মানে এটা কি টাইপের বিক্রিয়া? এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। বিক্রিয়কে কম আছে, উৎপাদে গিয়ে সে আরো পরিবেশ থেকে শক্তি শোষণ করে নিছে, তাপ শক্তি আকারে শোষণ করে নিছে, এই জন্য পরিবেশ ঠান্ডা হয়ে গেছে কি তাপহারী বিক্রিয়া। আরেকটা জিনিস আছে এটার সাথে রিলেটেড, ধরেন আপনাদের একটা জিনিস দেখাই। ধরেন এই যে গ্রাফটা আছে, ঠিক আছে, এইখানে উচ্চতাটা হচ্ছে ধরলাম ই এ, অ্যাক্টিভেশন এনার্জি ধরলাম 10 জুল, ধরলাম আমি 10 জুল। প্রভাবক কিভাবে কাজ করে জানেন? প্রভাবক ধরলাম যদি এটা পজিটিভ প্রভাবক হয়, সে করবে হচ্ছে এই যে গ্রাফটা, এই পাহাড়ের উচ্চতাটা কমায় দিবে, উচ্চতাটা হয়ে যাবে ধরলাম ই এ সমান সমান 5 জুল। সে সক্রিয়ণ শক্তির মান কমায় দিবে। ধনাত্মক প্রভাবক কি করবে?
সক্রিয়ণ শক্তির মান কমায় দিবে। আমি যদি এখানে লিখি ই এর ভ্যালু কমায় দিবে, তাহলে দেখেন তো এই পাহাড়টা আপনি হেঁটে 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 পার হইতে আপনার যত কষ্ট হইতো, এই পাহাড়টা কিন্তু তত কষ্ট হবে না আপনার পার হইতে। এই পাহাড়টা আপনি সহজেই হেঁটে হেঁটে পার হয়ে যাবেন, তাই না? তার মানে বিক্রিয়াটা কোথায় জলদি হবে বলেন তো? অবশ্যই এইখানে বিক্রিয়াটা জলদি হবে। প্রভাবকের কাজটা এইটাই, ধনাত্মক প্রভাবকের কাজটা এইটাই যে বিক্রিয়াটা যেন আমার ফাস্ট হয়, বিক্রিয়াটা যেন আমার তাড়াতাড়ি হয়। বোঝা গেছে? আচ্ছা, তার মানে হচ্ছে আমরা দেখতে পেলাম ধনাত্মক প্রভাবক কি করে? সক্রিয়ণ শক্তির মান কমায় দেওয়ার মাধ্যমে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। সক্রিয়ণ শক্তির মান কমায় দেওয়ার মাধ্যমে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। এখন যদি ঋণাত্মক প্রভাবক কি করে তাহলে আপনাদের জিজ্ঞেস করি, যেটা নেগেটিভ প্রভাবক, সে কি করে? সক্রিয়ণ শক্তির মান বাড়ায় দেওয়ার মাধ্যমে এই পাহাড়টা আরো লম্বা করে দেয়। পাহাড়টা ধরলাম আমার এখানে ছিল হচ্ছে ই এ সমান সমান 10 জুল, ওখানে হবে ই এ সমান সমান 15 জুল। এটা হেঁটে হেঁটে পার হইতে আপনার কিন্তু আরো বেশি কষ্ট হবে। তার মানে কি ই এর মানটা বাড়ায় দিছে, ফলে আমার কি হইছে? বিক্রিয়ার গতি কমে গেছে। এক মিনিট, সাউন্ড হচ্ছে কোথায়? আমার অ্যালার্ম বাজতেছে, সরি 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 ফর দ্যাট। আমার অ্যালার্ম হচ্ছে মোবাইলের মধ্যে। আমাদের তো হচ্ছে মানে কি বলে, আমার সকালে তো উঠতে হয় ডেইলি, সো এই জন্য মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল। আমি এক কাজ করি, সবগুলো অ্যালার্ম একটু অফ করে দিই। একটু ওয়েট করেন। আহ মোটামুটি 8-10টার মতো অ্যালার্ম দেওয়া ছিল আর কি, তো সবগুলো অফ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, আমি তো হুট করে ভয় পেয়ে গেলাম, কিরে সাউন্ড কোত্থেকে হচ্ছে এত রাত্রেবেলা, এত সাউন্ড কোত্থেকে হচ্ছে? আচ্ছা, দেখেন বিক্রিয়ার হার, সরি বিক্রিয়ার হার কেন দেখলাম, বিক্রিয়ার গতি সে কি করে? বিক্রিয়ার গতি হ্রাস করে। বোঝা গেছে? তার মানে আমরা বুঝলাম যে আমাদের কিভাবে কাজ করে আমাদের প্রভাবক। সেইটা প্রভাবক কি করে? সক্রিয়ণ শক্তির মান বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে আমাদের বিক্রিয়ার মধ্যে কাজ করে। এটা হচ্ছে প্রভাবকের বৈশিষ্ট্য বা ধর্ম। আমরা গ্রাফ দুটাও দেখলাম এবং আমরা সক্রিয়ণ শক্তি কি করে বা তার অ্যাপ্লিকেশনটা কি সেটার ব্যাপারে একটু পড়াশোনা করলাম। আচ্ছা আসেন সামনে যাই। প্রভাবকের ব্যাপারে দেখেন, প্রভাবকের ব্যাপারে বেশ কিছু বৈশিষ্ট্য বলা আছে। বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করে। সাম্যাবস্থা, সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো প্রভাব নাই। বিক্রিয়ার শেষে আর শুরুতে সেম থাকে। কার্যকারিতা সুনির্দিষ্ট, মানে একটা প্রভাবক একই টাইপের বিক্রিয়ার ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা সামনে যাই। দেখেন এখানে একটা ছক আছে, এই ছকটা এখন আমরা মুখস্থ করব। আচ্ছা তার আগে বেশ কিছু প্রভাবকের নাম মুখস্থ করে নিই, আসেন। ধনাত্মক প্রভাবক, দেখেন ধনাত্মক প্রভাবক মানে কি? আপনাকে সামনে আগায় যাওয়ার জন্য মোটিভেশন দেওয়া হয় না? আপনাকে সামনে আগায় যাওয়ার জন্য কি দেওয়া হয়? মোটিভেশন। তো বিক্রিয়াকে সামনে আগায় দেওয়ার জন্য মোটিভেশন লাগবে। মোটিভেশন থেকে আমরা মনে রাখবো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ঠিক আছে? বিক্রিয়াকে সামনে আগায় নেওয়ার জন্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লাগবে। তারপরে কি ঋণাত্মক প্রভাবক? হ্যাঁ, এটা হচ্ছে H3PO4। ঠিক আছে? কিরে ভাই রাবার কোথায়? আচ্ছা, এটা হচ্ছে H3PO4। আচ্ছা আরেকটা আছে, সরি H3PO4 না, একটু মিস্টেক হয়েছে, H3PO3। আরেকটা আছে H2SO4 প্লাস গ্লিসারিন। আচ্ছা, আরেকটা প্রভাবক আছে যেটা আমরা একটু পড়বো, সেটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। ঠিক আছে? অটো প্রভাবকও আছে, আবিষ্ট প্রভাবকও আছে। অটো প্রভাবক কোনটা? ম্যাঙ্গানাস আয়ন। ম্যাঙ্গানাস আয়ন। ঠিক আছে? কি আয়ন এটা? ম্যাঙ্গানিক নাকি ম্যাঙ্গানাস? ম্যাঙ্গানাস। আচ্ছা আরেকটা আছে, সেটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক কি? Na2SO3, সোডিয়াম সালফাইট। সালফাইট, আচ্ছা আমি আর বাংলাটা লিখলাম না, মুখে বলে দিচ্ছি। সোডিয়াম সালফাইট, সোডিয়াম সালফাইট। আচ্ছা লিখি দিই যেন হচ্ছে আপনারা স্লাইড পড়লে বুঝতে পারেন। এটা হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন, আর এটা হচ্ছে সোডিয়াম সালফাইট। আচ্ছা আশা করি হচ্ছে বোঝা যাচ্ছে। আসেন সামনে যাই, আরেকটু জিনিস পড়াই। আপনাদের আসলে কিছু বাদ দিব দিব করেও দেওয়া যাচ্ছে না, একটু পড়াই দেই না হয়। ঠিক আছে? একটা হচ্ছে প্রভাবক সহায়ক, একটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক
সহায়ক। এটা কিভাবে মনে রাখবো জানেন? সিলোটি ম্যাম, SiO2 MgO L2O3 মলিবডেনাম, এগুলো মোটামুটি হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে প্রভাবক সহায়ক। আরো কিছু আছে বই থেকে দেখবেন হালকা পাতলা, এগুলো একটু মেইন আর কি, গুরুত্বপূর্ণ আর কি। প্রভাবক বিষ, এটা ছন্দটা হচ্ছে সাধু হয়ে আসবা, সাধু হয়ে আসবা, ঠিক আছে। এখানে কি কি আছে? সালফার, তারপরে আছে হচ্ছে ধরো সালফার এভাবে কেন দিলাম, এভাবে থাকবে। এবার দেখেন ধুলা, হয়ে দিয়ে কিছু নাই, আর দিয়ে হচ্ছে আর্সেনিক, দিয়ে হচ্ছে বালি। মোটামুটি এগুলা হচ্ছে হালকা পাতলা হচ্ছে আমাদের প্রভাবক বিষ, প্রভাবক কমা এগুলা, ঠিক আছে। আরেকটা আছে প্লাটিনাম আছে, বেরিয়াম আছে, ওই যে মনে আছে অ্যালকিনের, অ্যালকিনের হচ্ছে অ্যালকাইন থেকে যখন আমরা অ্যালকিন বানাচ্ছিলাম তখন বেরিয়াম এবং প্যালাডিয়াম সালফেট হচ্ছে, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট ইউজ করতেছিলাম আমরা। সো বেরিয়াম সালফেটও একটা প্রভাব হিসেবে ইউজ হইতে পারে। সো ওইটাও আসতে পারে অপশনের মধ্যে, এটা তো আপনারা পারেন, সো আর দিলাম না। এবার এই ছকটা আমাদের হাজারি স্যারের বইয়ের একটা ছক এটা, এবং এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ছক। কেন গুরুত্বপূর্ণ বলতেছি, কারণ এখান থেকে বেশ কিছু পদ্ধতির নাম আছে এবং পদ্ধতির প্রভাবক আছে। এটা আমরা কিভাবে মনে রাখবো জানেন? হ্যালো রিনি ওল্ড পরি, কন্ট্যাক্ট মি প্রিয়। হ্যাঁ, কারো পরি অথবা মানে কারো হয়তো পরি আছে কেউ একজন, সেই পরি হয়তো অভিমান করেছে, এই জন্য সে শর্ট একটা মেসেজ দিচ্ছে যে হ্যালো রিনি ওল্ড পরি, কন্ট্যাক্ট মি প্রিয়, যে অভিমান করে থেকো না, আমার সাথে দ্রুত যোগাযোগ করো, ঠিক আছে। তো সেইখান থেকে আমরা পাচ্ছি এই যে হ্যালো, এই হ্যালো থেকে কি আসে জানেন? হ্যালো থেকে আসে হচ্ছে হেবার, হ্যালো থেকে আসে কি, হেবার আসে, ঠিক আছে। দেখেন হেবার কোথায়, এই যে আমাদের হেবার, ঠিক আছে। ধরো এটা তো হেবার না, এই যে হেবার, ঠিক আছে। হেবার পদ্ধতিতে প্রভাবগুলো কি কি? লোহা, দেখেন এখান থেকেই নাম আসে, এখান থেকেই নাম আসে। হ্যালো দিয়ে হেবার, লো, লো দেখছেন, লো, লো দিয়ে কি, লোহা। তা আমি একটু সাজায় গুছায় এক পাশে লিখি, ঠিক আছে। আমি সাজায় গুছায় এক পাশে লিখি যে প্রক্রিয়া, প্রক্রিয়া, তারপরে হচ্ছে কি প্রভাবক, প্রভাবক, আর উৎপাদনটা তো এই পাশে আছেই, ঠিক আছে। তো প্রক্রিয়া কোনটা? প্রক্রিয়া আমরা দেখলাম হচ্ছে হেবার, হেবারে আমরা পাইলাম লোহা। আরো সাথে দু একটা জিনিস আছে, এই ছক থেকে দেখবেন, ঠিক আছে। আরো সাথে আছে হচ্ছে আমাদের K2O আর Al2O3, আমি আর সেগুলা লিখলাম না। দেখেন রিনি, রিনি রিফর্মিং পদ্ধতিতে নিকেল উৎপাদনের জন্য, ঠিক আছে, রিফর্মিং পদ্ধতিতে। আচ্ছা, আমাদের যে হেবার, হেবারের মাধ্যমে আমরা কি উৎপাদন করি? হেবারের মাধ্যমে আমরা হচ্ছে, হেবারের মাধ্যমে আমরা হচ্ছে NH3 উৎপাদন করি, তাই না, অ্যামোনিয়া উৎপাদন করি। এবার রিফর্মিং যেটা পদ্ধতি, রিফর্মিং, রিফর্মিং পদ্ধতিতে কি উৎপাদন করি? নিকেল, ঠিক আছে। রিফর্মিং পদ্ধতিতে নিকেল উৎপাদন করি। দেখেন রিফর্মিং পদ্ধতিতে, ও সরি সরি ভুল হইলো, হাইড্রোজেন উৎপাদন করে নিকেল প্রভাবকের সাহায্যে। অনেক রাত হয়ে গেছে, আমার মাথা টাথা সব এলোমেলো হয়ে আছে, সরি ফর দ্যাট। আচ্ছা, আমরা হচ্ছে নিকেল প্রভাবকের সাহায্যে, আমরা হচ্ছে নিকেল প্রভাবকের সাহায্যে হাইড্রোজেন সংশ্লেষ করি রিফর্মিং পদ্ধতিতে, ঠিক আছে। দেখেন ওল্ড পরি, দেখেন কি এটা ওল্ড পরি, ওল্ড থেকে কি আসে জানেন? অসওয়াল্ড, অসওয়াল্ড, ওল্ড থেকে কি আসে? অসওয়াল্ড। পরি, পরি থেকেই জানেন প্লাটিনাম, রোডিয়াম, রেডিয়াম না কিন্তু ভাই, এটা এটা কিন্তু রোডিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে রোডিয়াম। এবং দেখেন অসল্ট পদ্ধতিতে আমরা কি উৎপাদন করি? আমরা হচ্ছে অসল্ট পদ্ধতিতে সোডিয়াম, নাইট্রিক অ্যাসিড উৎপাদন করি, নাইট্রিক অ্যাসিড। কি উৎপাদন করতেছি? নাইট্রিক অ্যাসিড।
আমরা কি উৎপাদন করতেছি? তাহলে আমরা উৎপাদন করতেছি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, অসওয়াল্ড গেল। কন্ট্যাক্ট মি প্রিয়, কন্ট্যাক্ট, তাই না? কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট মানে হচ্ছে স্পর্শ। স্পর্শ পদ্ধতিতে আমরা কি উৎপাদন করি দেখেন তো? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড উৎপাদন করি। এবং এখানে প্রবাহ কি লাগে? প্রবাহ লাগে হচ্ছে এই যে প্রিয়, প্রিয় একটা পদ থেকে প্লাটিনাম, আরেকটা থেকে হচ্ছে পেন্টা অক্সাইড। আমরা পেন্টা অক্সাইড মনে রাখবো, কি? পেন্টা অক্সাইড, তার মানে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড V2O5। ঠিক আছে, আমি আর লিখলাম না, যেহেতু এখানে লিখছি তো ওইখানে আর লিখলাম না। তো মোটামুটি এগুলো হচ্ছে এই ছকটা নিয়ে পড়াশোনা ছিল। হ্যালো রিনি, ওল্ড পরি, কন্ট্যাক্ট মি প্রিয়, এই চারটা একবারে মুখস্থ করায় দিলাম। যে প্রক্রিয়ার নাম কি, প্রভাবক কি ছিল এবং উৎপাদন কি হয়। প্রক্রিয়ার নাম কি, প্রভাবক কি এবং উৎপাদনটা কি হয় সেটা একবারে মুখস্থ করা দিলাম আপনাদের। ঠিক আছে, এবার আমরা একটু সামনে যাই। এবার আমরা, আচ্ছা এটা একটু এক্সট্রা যুক্ত হয়ে গেছিল, এক মিনিট, আমি একটু আমার মাইকের পজিশনটা চেঞ্জ করে নিই। মাইকটা এখানে হচ্ছে মেবি হচ্ছে আমার ফ্যানের সাউন্ড লাগতেছিল। আচ্ছা, জৈব প্রভাবক এনজাইম, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, জৈব প্রভাবক এনজাইম, তো এটা নিয়ে আমরা আসলে কি কি পড়াশোনা করব মনে রাখবেন। এটা হচ্ছে 3 ডিগ্রি, ঠিক আছে, 3 ডিগ্রি এনজাইম, যেটা হচ্ছে প্রোটিন। 3 ডিগ্রি, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি প্রোটিন। 3 ডিগ্রি একটা প্রোটিন, যেটা দেখতে গ্লোবিউলার, ইংরেজিতে বলে গ্লোবিউলার, বাংলায় বলে বর্তুলাকার। ঠিক আছে, আচ্ছা, কয়েকটা জাস্ট মনে রাখবো আমরা, খুব বেশি মনে রাখবো না। তিনটা, কয়টা? তিনটা। ইস্ট, ইস্ট, ইস্টের হচ্ছে কি জানেন? ইস্টের যে জৈব প্রভাবক এনজাইম যেটা, তাদের নাম হচ্ছে জামাই। জামাই থেকে যা থেকে হচ্ছে জাইমেস, মা থেকে হচ্ছে ম্যালটেস, রশ্মি থেকে হচ্ছে ইনভার্টেস। ঠিক আছে, আচ্ছা, এটা গেল ইস্টের। এবার গ্লুকোজের একটা আছে, সয়াবিনের একটা আছে। সয়াবিনের নাম হচ্ছে ইউরিয়েজ, সয়াবিনের নাম হচ্ছে ইউরিয়েজ। আর গ্লুকোজের নাম হচ্ছে ইনভার্টেস। ঠিক আছে, এই যে ইনভার্টেস যেটা ছিল সেটাই আবার এখানে আসবে, ইনভার্টেস। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি এগুলা ছিল এনজাইম। খুব বেশি পড়বো না, আরো কিছু পড়াশোনা আছে বা করা যায়, চাচ্ছি না আর বেশি ডিটেলে যাইতে সামনে। ঠিক আছে, উভমুখী বিক্রিয়ার শর্তগুলা মাস্ট, খুব ইম্পর্টেন্ট শর্তগুলা: সামনের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগম্যতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়া প্রভাবকের ভূমিকাহীনতা, লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতির ব্যাপারে আমি খুব বেশি বিস্তারিত পড়াবো না, কারণ হচ্ছে লা শাতেলিয়ার নীতির ব্যাপারে হচ্ছে আপনারা মোটামুটি সবাই অনেকে পড়াশোনা করছেন বা অনেকে পারেন, খুব ভালো মতো পারেন। লা শাতেলিয়ার নীতি কিভাবে কিভাবে হয়, তাপমাত্রা বাড়লে কি হয়, তাপমাত্রা কমলে কি হয়, এইটা ভাই ক্লাস 9-10 এর পড়াশোনা। খালি মনে রাখবেন, যদি একটা বেসিক বলবি এমসিকিউ সলভ করার জন্য, কখন তাপমাত্রা বাড়লে কি হয়, বিক্রিয়কের সাম্যাবস্থা ডানে কখন যায় বামে কখন যায়, এটা আমরা সবাই জানি। এটা আমরা সবাই জানি যে তাপমাত্রা বাড়াইলে তাপ উৎপাদনের ক্ষেত্রে বিক্রিয়কের সাম্যাবস্থা বাম দিকে যায়। হ্যাঁ, এগুলা সবাই পারি। আবার চাপের ক্ষেত্রে কি হয়? চাপের ক্ষেত্রে হচ্ছে চাপ যেদিকে কম সেদিকে হচ্ছে সরে যাবে, হ্যাঁ, চাপ বেশি থেকে কমের দিকে যাবে। এটা মোটামুটি আমরা সবাই জানি। সমস্যা হয় যখন বলে যে উৎপাদ বাড়বে না কমবে। মনে রাখবেন, সাম্যাবস্থা যদি ডান দিকে যায় মানে কি? উৎপাদের দিকে যায়। সাম্যাবস্থা উৎপাদের দিকে গেলে উৎপাদন বাড়বে। সাম্যাবস্থা পিছন দিকে আসলে, বাম দিকে সরে আসলে, বিক্রয়কের দিকে আসলে উৎপাদন কমবে। ঠিক আছে, মাথায় রাখা যাবে না। আমি আর লাস্ট লাইনে নিতে দেখাচ্ছি না, কারণ কেন দেখাবো না? 9-10 থেকে পড়তেছেন ভাইয়া, এখন পর্যন্ত যদি এই 9-10-এ পড়ছেন, এইচএসসি তে পড়ছেন, এইচএসসি তে খাতায় লিখছেন সুন্দর করে, মেডিকেল অ্যাডমিশন দিছেন, ভার্সিটি অ্যাডমিশন দিছেন, সব অ্যাডমিশন দিছেন, লাশ হাতে নেওয়ার নীতি যদি না পারি, লাশ হাতে নেওয়ার নীতি, খাটিয়াই করে লাশ হাতে নেওয়ার নীতি, সেটা যদি আমরা না পারি, তাহলে ভাই অনেক ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। ঠিক আছে, আমি সামনে যাচ্ছি, এটা আমি দেখাবো না। চাপের প্রভাবটাও লেখা আছে এখানে, সবকিছুই নিয়ে আসা আছে, আপনারা দেখবেন। ঠিক আছে, আচ্ছা, আমি প্রয়োগগুলা সব গুছায় রাখছি ভাই, দেখেন আপনাদের পড়াবো না বইলাও সবকিছু গুছায় দিচ্ছি। হ্যাঁ, তাই বইলা পড়ে নিয়ে একটু কষ্ট করে দেখেন। আমাদের বিক্রিয়া যে স্পেশাল কিছু বিক্রিয়া আমাদের দেওয়া আছে সহায়ক বইগুলোর মধ্যে,
এগুলা থেকে প্রশ্ন আসে অনেক, স্পেশালি এই যে এদের প্রভাবকগুলা, সবগুলা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? কোনোটা যেন মিস না যায়। টেম্পারেচার লাগবে না, টেম্পারেচার নট মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো লাগবে না, মোটামুটি জাস্ট বিক্রিয়া এগুলা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পার্টটা, ঠিক আছে? এই পার্টটা। আর দেখেন যেখানে একটা অনেকগুলা ইনফো সেখানে শুধুমাত্র হাজারি মনে রাখবেন, যেখানে অনেকগুলা ইনফো সেখানে শুধুমাত্র হাজারিটা মনে রাখবেন, আর বাকিগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখা লাগবে না। আচ্ছা সামনে যাই। কেপিকেসি, কেপিকেসিটা একটু দেখাই আসেন। কেপিকেসিতে কি নিয়ে আছে পড়াশোনা? কেপিকেসিটা হচ্ছে মূলত আমাদের একটা আহ আসেন দেখি, সাম্য ধ্রুবক যেটা, সাম্য ধ্রুবক এটা হচ্ছে সবসময় সক্রিয় ভর, কার সক্রিয় ভর? উৎপাদের সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর। ঠিক আছে? তার মানে সক্রিয় ভর এখন কি জিনিস ভাই? সক্রিয় ভর হচ্ছে যদি আমার লিকুইড হয়, হ্যাঁ লিকুইড হলে কি কনসেন্ট্রেশন, আর যদি আমার গ্যাসিয়াস হয়, গ্যাসিয়াস হলে কি আংশিক চাপ। আমি এটিএম কেন দিলাম, আমি একক কেন দিলাম? পার্শিয়াল প্রেসার। ঠিক আছে? এগুলো হচ্ছে সক্রিয় ভর। এবার আমরা হচ্ছে একটা বিক্রিয়া নিয়ে একটু দেখি, হ্যাঁ কেপিকেসির ক্ষেত্রে কাহিনী কি হবে আপনাদের জন্য। একটা বিক্রিয়া নেই, PCl5 PCl3 Cl2। তাহলে আমাদের যদি বলে এই বিক্রিয়ার ক্ষেত্রে Kc এর ভ্যালু কত, উপরে নিব উৎপাদের সক্রিয় ভর, উৎপাদের ঘনমাত্রা নিব, Kc চাইছে তাই না? তার মানে নিব হচ্ছে PCl3 ঘনমাত্রা ইনটু Cl, নিচে নিব বিক্রিয়কের ঘনমাত্রা PCl5। যদি Kp চাইতো তাহলে কি নিতাম? উপরে নিতাম পার্শিয়াল প্রেসার অফ PCl3 ইনটু পার্শিয়াল প্রেসার অফ ক্লোরাইড, এবার কি পার্শিয়াল প্রেসার অফ PCl5। ঠিক আছে? এইবার যদি আমাদের জিজ্ঞেস করে, একটা সম্পর্ক আছে ওদের মধ্যে, জানেন ওদের মধ্যে একটা সম্পর্ক আছে, Kp ইজ ইকুয়াল টু, দেখাই আমি, Kp ইজ ইকুয়াল টু Kc RT টু দি পাওয়ার ডেল্টা n। ডেল্টা n আসলে কাকে রিপ্রেজেন্ট করে? উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোমো, উৎপাদের মোমো মাইনাস বিক্রিয়কের মোমো। ঠিক আছে? মোমো মানে হচ্ছে মোট মোল সংখ্যা, হ্যাঁ আমি সংক্ষেপ করে লিখছি আর কি। তো দেখেন ব্যাপারটা কি দাঁড়াইতেছে, আমরা যদি এই বিক্রিয়ার জন্য আমরা কি করতে চাই? একক চাই, একক। আমি ডেল্টা এনটা চাচ্ছিলাম, ডেল্টা এন লাগবে আমার এককের জন্য। এককটা হচ্ছে কি জানেন? যদি আমার গ্যাসিয়াস হয়, গ্যাসিয়াস হইলে আমার এককটা হচ্ছে এটিএম, মানে কেপির ক্ষেত্রে আর কি, কেপির ক্ষেত্রে কেপির ক্ষেত্রে কেপি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার ডেল্টা এন। আর কেসি এর একক কি জানেন? কেসি এর একক হচ্ছে আমাদের মোল পার লিটার ডেল্টা এন। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে একক কি হবে দেখেন তো? এই বিক্রিয়ার ডেল্টা এন এর ভ্যালু কত? 2 - 1, তাই না? 2 - 1, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোট মোল সংখ্যা, কত হয়? 1 হয়। তাহলে কি হবে? তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে কেসি এর একক হবে মোল পার লিটার, টু দি পাওয়ার 1 থাকলেও যা, না থাকলেও তা। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে এসের কেপি এর একক হবে এটিএম, টু দি পাওয়ার 1 থাকলেও যা, না থাকলেও তা। ঠিক আছে? আশা করি এই বিক্রিয়াটা সমস্যা দূরীভূত হইল। আচ্ছা সবকিছু কি ঠিকঠাক আছে? হ্যাঁ আছে। আচ্ছা সামনে যাই, আপনাদের জন্য আরেকটা টাইপের বিক্রিয়া দেখাই। আসেন, এটা কোনটা? এটা হচ্ছে N2, আমাদের খুব পরিচিত হেবার ব্রোস-ফোনারি 3H2 2NH3। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি হবে কিরকম? পার্শিয়াল প্রেসার অফ N2, পার্শিয়াল প্রেসার অফ 2
পার্শিয়াল প্রেসার অফ NH3। আর এই যে 2 ছিল না ভাই এখানে, এই যে 2 ছিল, মোল সংখ্যা যে 2, 2 চলে যাবে স্কয়ারে। আচ্ছা, পার্শিয়াল প্রেসার অফ N2 গুণ পার্শিয়াল প্রেসার অফ H2, যেখানে যেখানে মোল সংখ্যা ছিল মোল সংখ্যা চলে যাবে পাওয়ারে। ঠিক আছে, মোল সংখ্যা কোথায় চলে যাবে? মোল সংখ্যা চলে যাবে মাথায়, পাওয়ারে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, মানে তাদের ধরেন হচ্ছে, আচ্ছা বাদ দেন। তো এবার দেখেন কেসি তাহলে কি হবে? ঘনমাত্রা অফ NH3 মোল সংখ্যা চলে যাবে পাওয়ারে, ঘনমাত্রা অফ আমাদের হচ্ছে N2 গুণ ঘনমাত্রা অফ আমাদের হচ্ছে কি H2, চলে যাবে আমার হচ্ছে কি 3 চলে যাবে পাওয়ারে। ঠিক আছে, তার মানে পাওয়ারে কই চলে যাবে? মোল সংখ্যাগুলো আমার পাওয়ারে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমাদের এই ক্ষেত্রে কেপিকেসি সমীকরণ। তো দেখেন ডেল্টা এন এর ভ্যালু কত এখানে? ডেল্টা এন সমান সমান 2 মাইনাস 4। দেখেন তো -2 থাকতেছে না? তাহলে এখানে আমরা যদি ওদের একক চাই, কেপির ক্ষেত্রে একক হবে এটিএম -2, এক্ষেত্রে একক হবে মোল পার লিটার -2। তাহলে চেঞ্জ করে কি লিখতে পারি আমরা? মোল ইনভার্স টু লিটার স্কয়ার। ঠিক আছে, -2 গুণ হয়ে যাবে, ওইখানে -1 ছিল, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখেন স্লাইডটা দেখতেই কত সুন্দর লাগতেছে, একবারে চকচকা সুন্দর লাগতেছে। আচ্ছা, আসেন সামনে আরেকটা আরেকটা বিক্রিয়া দেখি, এটা খুব সহজ, এটা খুব সহজ। H2 প্লাস I2 টু HI। ঠিক আছে, দেখেন এটা কেপি কেসি আমি দেখাচ্ছি না, এটা আমি চাপের প্রভাব মানে সরি, এটা আমি একক দেখাবো শুধু। এখানে ডেল্টা এন কত দেখেন তো? ডেল্টা এন হচ্ছে 0, তার মানে হচ্ছে মনে রাখবেন এখানে কোনো একক নাই। এখন কোনো একক নাই, এই উত্তরটা অনেক লেটে আসলো আমরা। ঠিক আছে, অনেক দেরি করে আমরা এখানে আসলাম। মনে রাখবেন, মনে রাখবেন, এককের যত প্রশ্ন আসবে, এককের যত প্রশ্ন আসবে, অপশনের মধ্যে যদি থাকে কোনো একক নেই, চোখ বন্ধ করে ওইটা অ্যান্সার। কেন ভাই ওইটা অ্যান্সার দিলাম? কোনো কারণ নাই, ওইটা অ্যান্সার, কারণ এই কেপি কেসি সাধারণত কোনো একক থাকে না। ঠিক আছে, আমরা যে এককগুলো দিচ্ছি সেগুলো একটা হিসাবের একক। ঠিক আছে, তো এখন ধরেন অপশনের মধ্যে নাই, মানে অপশনের মধ্যে কোনো একক নেই, এই অপশনটা নাই। ঠিক আছে, কোনো একক নেই, এই অপশনটা অপশনের মধ্যে নাই। তারপরে আমরা দেখব যে এইগুলা থেকে কিভাবে হচ্ছে, মানে ডেল্টা এন দিয়ে দেন আমরা বের করব। অপশনের মধ্যে যদি লেখা থাকে যে নো ইউনিট বা কোনো একক নেই, তার মানে আমরা ওইটাই দাঁড়াইতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেখেন এখানে রিঅ্যাকশন কোশেন্ট বলে একটা ব্যাপার আছে। রিঅ্যাকশন কোশেন্টটা হচ্ছে কি, এই যে আমরা যত এইসব সাম্য ধ্রুবক দেখলাম, সব সাম্য ধ্রুবকই অ্যাকচুয়ালি কিউসি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিউ, সব সাম্য ধ্রুবকই অ্যাকচুয়ালি কিউ। যেই মোমেন্টে এই সাম্য ধ্রুবকটা কি বলে এটারে সাম্যাবস্থায় আসবে, ওই মোমেন্টে সেটাকে আমরা কে বলবো। ঠিক আছে, তার মানে এখানেও সেটা সাম্যাবস্থা পার করে চলে গেলে সেটাও কিউ হয়ে যাবে, আবার সেটাও কি কিউ, কিউ দিয়ে প্রকাশ করি আমরা। এখন আমারে বলেন, সবাই কি সাম্যাবস্থা আসতে চায় না? এই বিক্রিয়াটা সম্মুখমুখী বিক্রিয়ার মাধ্যমে সাম্যাবস্থায় আসবে, এইটা পশ্চাৎমুখী বিক্রিয়ার মাধ্যমে সাম্যাবস্থায় আসবে, তাই না? এবার আমারে বলেন তো এইটুকুর মধ্যে এইখানে এইখানে কে বড়? এখানে কে বড়? কে বড় না কে? তাই না? যদি কে বড় হয়, কে বড় হয়, বিক্রিয়া তো এদিকে যাচ্ছে, তার মানে বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে? যদি কে বড় হয় তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে? দেখেন তো, কে বড়, এই দুজনের মধ্যে চিন্তা করতেছি, এই দুজনের মধ্যে কে বড়, তার মানে বিক্রিয়া সামনের দিকে যাচ্ছে, বিক্রিয়া কি সম্মুখ দিকে। যদি যদি কে ছোট হয় কিউ এর থেকে, এই যে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে কে ছোট, কে ছোট কিউ এর চেয়ে, কে ছোট, দেখেন তো বিক্রিয়া তাহলে কোন দিকে আসতেছে? পিছন দিকে, বিক্রিয়া পশ্চাৎমুখী। যদি ইকুয়াল হয়ে যায় দেন কি হবে তাহলে? তাহলে আমার বিক্রিয়াটা চলমান থাকবে, দেখেন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে যাবে।
বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, দেখেন এইখানেও এই কথাগুলাই বলা আছে, একটু পড়ে নিবেন। ঠিক আছে, আচ্ছা সামনে যাই আমরা। অ্যাসিড ক্ষার, খুব মানে বড় সড় আলোচনা আছে আমাদের অ্যাসিড ক্ষার নিয়ে। তো দেখেন অসলের লঘুকরণ সূত্র, এগুলোর ব্যাপারে আমি বিস্তারিত যাব না, এগুলো আপনারা দেখে নেবেন। আহ অম্লত্ব ক্ষারকত্ব বলে একটা টপিক আছে, আমি জাস্ট এক্সাম্পল গুলো একত্র করে রাখছি যে এই টাইপের লবণের এই অম্লত্ব এই ক্ষারকত্ব, এটার ব্যাপারে বিস্তারিত থিওরি আমি পড়ালাম না। নর্মালি আমাদের ব্যাচের মধ্যে আমরা এগুলো দেখাই যে কেন অম্লত্ব 3 হইলো, কেন 2 হইলো, একটা সূত্র আছে, ওগুলা বাদ দেন। জাস্ট আপনারা এটা মুখস্থ করলে আপনারা কমন পাবেন আশা করি, মানে যদি এই টপিক থেকে আসি আর কি। ঠিক আছে, আচ্ছা সামনে যাই। বাফার, বাফার নিয়ে আসলে পড়াশোনা আছে, তার আগে অ্যাসিড অ্যাসিড বেজের শক্তিমত্তাটা পড়ে আসি, আসেন। আচ্ছা, যেহেতু শর্ট টার্মে আপনাদের দেখাইতে হবে, আমি একটা কাজ করি, ওই যে কাজটা একটু আগে করছি সেই কাজটা আবার করব আমি। যে কাজটা একটু আগে করছি সেই কাজটা হচ্ছে আমি আবার একটু করে ফেলি আপনাদের। আমি হচ্ছে আমাদের আগের থেকে দেখাই। দেখেন এখানে হচ্ছে পড়ানো আছে অলরেডি, একবার ওপেন হয়ে গেছে এইখান থেকে। আসেন, আপনারা স্ক্রিনশট নেবেন আবার অন্য অধ্যায়, ওই অধ্যায়ের মতো, আপনাদের সময় বাঁচানোর জন্য ভাইয়া। ঠিক আছে, আপনাদের সময় বাঁচানোর জন্য এই কাজটা করতেছি। আসেন, এখানে দেখেন, এখানে কি পেন নেওয়া যায় না এভাবে? দেখি তো পেন নেওয়া যায় নাকি। পেন, না পেন নেওয়া যায় না, তার সমস্যা নেই। দেখেন অক্সো অ্যাসিডের ক্ষেত্রে, অক্সো অ্যাসিড কারা, আগে একটা স্ক্রিনশট নেন। 1 2 3 নেওয়া হয়েছে। আচ্ছা, এবার দেখেন অক্সো অ্যাসিড কারা, এই যে HClO4 H2SO4 HNO3, এরা হচ্ছে অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে সবার আগে কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি সে অধিক অম্লীয়, প্রথম কথা সেটা। এবার দেখেন আমরা জারণ মান বের করতেছি, এখানে +1, এখানে -8, অক্সিজেন 4, 4 দুগুণে -8, তার মানে কত থাকে, ক্লোরিনের থেকে +7, সালফারের থেকে +6, নাইট্রোজেনের থেকে +5, সালফারের থেকে এখানে +4। তার মানে অ্যাকচুয়ালি জারণ মান যার বেশি শক্তিমত্তা তার বেশি, সহজ কথা। এখানে আমরা প্রশ্নের মধ্যে অপশনের মধ্যে জারণ মান বের করা শুরু করব, জারণ মান যার বেশি পাবো শক্তিমত্তা তার বেশি পাবো। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া জারণ মান যদি একই হয়ে যায় তাহলে আমরা কি করব? জারণ মান যদি একই হয়ে যায় দেন আমরা কি করব? আমরা দেখব যেই দুটা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান একই হয়েছে, হ্যাঁ, যে দুটা কেন্দ্রীয় পরমাণু জারণ মান একই হয়েছে তার মধ্যে যে ছোট আকারে, যে আকারে ছোট সে অধিক শক্তিশালী। দেখেন নাইট্রোজেন আর ফসফরাসের এখানে ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এর মধ্যে দুইটা জারণ মান সেম হয়ে গেছে। এখন আমার বলে নাইট্রোজেন বড় না ফসফরাস বড়? ফসফরাস বড়, নাইট্রোজেন ছোট। যে ছোট সে বেশি, সেই অ্যাসিডটা বেশি শক্তিশালী। যে ছোট সেই অ্যাসিডটা বেশি শক্তিশালী। ঠিক আছে, তাহলে এখানে অ্যাসিড কে শক্তিশালী, এখানে হচ্ছে নাইট্রোজেন ছোট, যার জন্য হচ্ছে নাইট্রিক অ্যাসিডটা বেশি শক্তিশালী। আচ্ছা, এবার দেখেন হাইড্রোসিডের ক্ষেত্রে, হাইড্রোসিডের ক্ষেত্রে আমাদের নেগেটিভ আয়নটা দেখতে হবে। নেগেটিভ আয়নটা যদি বড় হয়, যেটা বড় সেটা শক্তিশালী হবে। এর আগের বার আমাদের কি লাগতেছিল, জারণ মান যেটা বেশি, এবার নেগেটিভ আয়নের আকার যার বড়। হাইড্রোসিড, হাইড্রোসিড কারা, এই যে হাইড্রোজেন যুক্ত যে অ্যাসিড গুলা, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড। দেখেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সেই অনুপাতে আমি সাজাইছি। তার মানে কি দাঁড়াচ্ছে, ফ্লোরিনটা সবচেয়ে ছোট আমরা জানি, আর আয়োডিনটা সবচেয়ে বড় আমরা জানি, তাই না? আয়োডিনের অনেক নিচে না আমাদের হচ্ছে পর্যায়ের গ্রুপের। তার মানে হচ্ছে সবচেয়ে শক্তিশালী কে, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, দেন হাইড্রোজেন ক্লোরাইড, দেন হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে, আচ্ছা এবার একটু সামনে যাই। দেখেন এবার অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে দুই রকম কাহিনী হইতে পারে। কেস নাম্বার 1, যত ছোট তত শক্তিশালী। যত ছোট মানে কি, কার্বন সংখ্যা যত কম। দেখেন এখানে দেখেন HCOOH CH3COOH, এখানে কার্বন সংখ্যা একটা, এখানে দুইটা, এখানে তিনটা। সবচেয়ে শক্তিশালী কে হয়েছে তাহলে? যে ছোট, যার কার্বন সংখ্যা কম, সে অধিক শক্তিশালী হয়েছে। এবার যদি হ্যালাইড যুক্ত হয়, যে যদি হ্যালাইড, ক্লোরাইড, ব্রোমাইড এগুলো যদি যুক্ত হয় আমার শাখার সাথে, কার্বনের সাথে, যেটা আমার আলফা কার্বন আর কি, সেই আলফা কার্বনের সাথে যদি যুক্ত হয়, যত বেশি যুক্ত হবে তত শক্তিশালী হবে। দেখেন এখানে দেখেন সবচেয়ে শক্তিশালী ও ছিল, তাই না? ও সবচেয়ে শক্তিশালী ছিল, কিন্তু ওর সাথে আমরা একটা ক্লোরিন অ্যাড করে দিছি, তারপরে ও আমার ওর চেয়ে শক্তিশালী হয়ে গেছে। এখানে দেখেন ওকে আবার নিছি আমরা, ওকে নিয়ে আরেকটা ক্লোরিন অ্যাড করে দিছি হাইড্রোজেন কমায়, দেখেন ও বেশি শক্তিশালী হয়ে গেছে। এখানে যদি আমি CCl3 দিতাম ও আরো শক্তিশালী হইতো। ঠিক আছে, যত হ্যালাইড
তত শক্তিশালী। তার মানে আমরা কি পাইলাম? এটা একটা স্ক্রিনশট নেন, আমি হাত সরাই ফেললাম, এটা একটা স্ক্রিনশট নেন, ঠিক আছে? এবার দেখেন তার মানে আমরা কি পাইলাম? অ্যাসিডের শক্তিমাত্রায় অক্সাসিডেরটা দেখলাম, যার মান যার বেশি সে শক্তিশালী, যার মান সমান হলে যার আকার ছোট সে শক্তিশালী। তারপর আমরা হাইড্রোসিড দেখলাম যে নেগেটিভ আয়ন যত বড় সে তত শক্তিশালী। আমরা অর্গানিক অ্যাসিড দেখলাম যেটা হচ্ছে আকারে ছোট সেটা অধিক শক্তিশালী, হ্যালাইড থাকলে যত হ্যালাইড থাকবে তত শক্তিশালী, ঠিক আছে? মোটামুটি আমাদের আর তেমন একটা পড়াশোনা নাই, বাফার এগুলো সত্যি বলতে অন্যান্য হচ্ছে পড়াইছি, আপনাদের এখন পড়াবো, ঠিক আছে? আপনাদের এটা আমি লিখে লিখেই পড়াই, এটা সমস্যা নেই, এটা আমি দেখাচ্ছি। সময় শর্টেজের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে দেখাই দিলাম, ঠিক আছে? তাও দেখেন মোটামুটি 42 মিনিট হয়ে গেছে একটা অধ্যায়। হ্যাঁ, অলরেডি এই ক্লাসটা অধ্যায় এই চ্যাপ্টার মেবি হচ্ছে 1.5 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই একটা দুইটা চ্যাপ্টারে যদি 1.5 ঘন্টা প্লাস হয়ে যায় তাহলে তো সমস্যা। আসেন, আচ্ছা এটা বাদ দিলাম। এটা আমাদের কি? এটা আমাদের ডান, ঠিক আছে? আচ্ছা, সামনে যাই। বাফার, বাফারে কি কি পড়াশোনা আছে আমরা একটু দেখি। সবার আগে বাফার কি টাইপের হইতে পারে বা বাফার কেন হয়, বাফার কি জিনিস? বাফার হচ্ছে এমন একটা সলিউশন বা এমন একটা দ্রবণ যেখানে আমরা যদি একটু অ্যাসিড বা একটু বেস যুক্ত করি তাহলে এটা পিএইচ এর কোনো চেঞ্জ হবে না, মানে ওইটার কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? এখন বাফার কয় টাইপের হইতে পারে? বাফার দুই টাইপের হইতে পারে। একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, একটা হচ্ছে বেসিক বাফার। অ্যাসিডিক বাফার কি? দুর্বল অ্যাসিড থাকতে হবে একটা, মনে রাখবেন একটা দুর্বল অ্যাসিড থাকতে হবে, এবং সেই দুর্বল অ্যাসিডের সাথে ওই দুর্বল অ্যাসিডে লবণ থাকতে হবে, ঠিক আছে? একটা দুর্বল অ্যাসিড থাকতে হবে, সেই অ্যাসিডের সাথে ওই দুর্বল অ্যাসিডের লবণ থাকতে হবে। আচ্ছা, আর বেসিক বাফার যেটা, সেখানে একটা দুর্বল ক্ষার থাকতে হবে, তার সাথে ওই দুর্বল ক্ষারের লবণ থাকতে হবে। আমি যদি একটু উদাহরণ দিই দেখেন, দুর্বল অ্যাসিড হচ্ছে বললাম আমরা CH3 COOH, ঠিক আছে? এটার লবণের সাথে আরেকটা জিনিসও থাকতে পারে রিলেটেড, লবণ কিংবা এই যে অ্যাসিড, অ্যাসিডের বিপরীতে কি কাজ করে? অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার পড়ছিলেন পরিবেশ রসায়নে? তার মানে এটার অনুবন্ধী ক্ষার কি? CH3 COO- ও থাকতে পারে, কিংবা CH3 COO এই যে লবণ সেটাও থাকতে পারে। আচ্ছা, আর কি? আর হচ্ছে এইখানে ধরলাম একটা দুর্বল ক্ষার নেই, NH4OH। NH4OH তার সাথে হচ্ছে লবণ দিলাম NH4Cl, কিংবা লবণের পরিবর্তে অনুবন্ধী, দেখেন দুর্বল ক্ষার, ক্ষারে কি থাকবে? অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অম্ল NH4+, এটাও থাকতে পারে। এই যে টোটাল সলিউশনটা, এই টোটাল সলিউশনটা এদেরকে আমরা অ্যাকচুয়ালি বাফার হিসেবে পরিচয় করি, ঠিক আছে? এরা বাফার। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই বাফার কি এই ফরম্যাটেই থাকবে? অপশনের মধ্যে বলতে পারে নিচের কোনটা বাফার, তখন কি ভাই অন্য কোনো ফরম্যাটে বাফার থাকতে পারে না? অবশ্যই পারে। বাফারের আরো কিছু ফরম্যাট আছে, আমরা একটু দেখাই ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন আমাদের যদি হচ্ছে দুর্বল ক্ষার প্লাস, দুর্বল ক্ষার প্লাস হচ্ছে আমাদের আচ্ছা দুর্বল অ্যাসিড, শক্তিশালী ক্ষার, এবং এর মোল সংখ্যাটা কম, কার চেয়ে কম? ওর চেয়ে কম। ব্যাপারটা আমি একটু বুঝায় বলি দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড কে ধরলাম CH3COOH, ঠিক আছে? শক্তিশালী ক্ষার ধরলাম NaOH, ঠিক আছে? তাহলে ওর লবণ কি হবে? CH3COO Na+H2O হবে। এখন দেখেন আমরা বলছি ওর মোল সংখ্যা যদি কম হয়, ওর মোল সংখ্যা যদি ধরলাম 20 মোল হয়, ওর মোল সংখ্যা ধরলাম 50 মোল হয়, তাহলে দেখেন তো এই 20 মোল এইখানে 50 মোলের সাথে বিক্রিয়া করে ফেলবে না? তাহলে বিক্রিয়ার পরে কি থাকবে? বিক্রিয়ার পরে এইখানে থাকবে 0 মোল, হ্যাঁ, এইখানে থাকবে 30 মোল, আর এইটা থাকবে কি? এইখানে 20 মোল, এইখানের 20 মোলের সাথে বিক্রিয়া করে আমার 20 মোল লবণ উৎপাদন করছে।
তার মানে এখানে থাকবে 20। ঠিক আছে, এখানে থাকবে 0 মোল, এখানে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তার মানে দেখেন এটার মোল সংখ্যাটা যদি কম হয়, শক্তিশালী যেটা অ্যাসিড আমরা দিলাম সেটার মোল সংখ্যাটা যদি কম হয়, তাহলে আমরা ওই লবণটা একটা পরিমিত পরিমাণে পাবো। আলটিমেটলি আমার লাগবে কি, আমার লাগবে এই দুর্বল অ্যাসিডটা এবং দুর্বল অ্যাসিডের লবণ। এটা চলে যাক, এটা ভার্মে যাক, ঠিক আছে, এটার কোনো দরকার নাই আমার। ঠিক আছে, তার মানে এই ফরম্যাটটা যদি থাকে, তখন আমরা দেখব, যদি আমরা দেখি দুর্বল অ্যাসিডের সাথে একটা শক্তিশালী ক্ষার দিছে, কিংবা এর উল্টাও দিতে পারে, এর উল্টাও দিতে পারে। উল্টাটা কি, দুর্বল ক্ষার ধরলাম, দুর্বল ক্ষারের সাথে NH4OH, তার সাথে একটা শক্তিশালী অ্যাসিড দিছে। তখন আমরা দেখব যে এর মোল সংখ্যাটা কম কিনা, আমরা দেখব ওর মোল সংখ্যা কম কিনা। ওর মোল সংখ্যা যদি কম হয়, তাহলে কি, তাহলে এটা যেহেতু দুর্বল ক্ষার, সেহেতু এই বাফারটা হবে কি, ক্ষারীয় বাফার। যেহেতু দুর্বল অ্যাসিড, সেহেতু বাফারটা কি হবে, অ্যাসিডিক বাফার। ঠিক আছে, খুব শর্টে বললাম। আসলে এটা অনেক টাইম নিয়ে পড়ানোর জিনিস, আমি জানি না কতটুকু বুঝাতে পারছি। সামনে যাই। রক্তের বাফার কি কি মনে রাখবেন, রক্তের বাফার কি কি, এখানে অ্যালকালোসিস অ্যাসিডোসিস বলা আছে। 7.45 এর চেয়ে যদি পিএইচ বাইরে যায়, তাহলে অ্যালকালোসিস ক্ষারের দিকে যাচ্ছে। আর 7 এর নিচে যদি নেমে যায়, অ্যাসিডের দিকে আসতেছে, এটা হচ্ছে অ্যাসিডোসিস। ঠিক আছে, পিএইচ এর ম্যাথ তার দেখাইলাম না, এখানে কিছু মান দেওয়া আছে, মানগুলো দেখে নিবেন। পিএইচ এর আহ, শেষ আমাদের মোটামুটি এই অধ্যায়টা হালকার উপর ঝাপসা, রিভিশন কমপ্লিট। মোটামুটি অনেক কিছু দেখানোর ট্রাই করছি, যতটুকু অল্প সময় পসিবল ছিল। হ্যাঁ, যতটুকু অল্প সময় পসিবল ছিল দেখানোর ট্রাই করছি। আশা করি আমাদের কাজে দিছে। এর মাধ্যমে আমাদের মোটামুটি প্রথম ক্লাসটা ডান। দেখা হবে ইনশাল্লাহ পরের চ্যাপ্টারে। ভালো থাকবেন সবাই।